I guess. So 12, 13 will be taken together because we have a missed lecture today. So it will be taken right after this lecture, giving a half an hour break so that you can have a refreshment and you can have some, you can charge your device and all that. All right. So first thing first. আজকে মেবি স্যার কনসালটেশন আওয়ার ছিল, আগামী কালকে আমাদের হলো দুটো মেকআপ ক্লাস একসাথে করানোর কথা। Is that so? আমি কি দিয়েছি আমার মনে নাই, আমি ভুলে গেছি। 17 তারিখ আজকে তো স্যার আজকে কনসালটেশন দেওয়া স্যার। আজকে কনসালটেশনটা ছিল আর কালকে মেকআপ ক্লাস 18 তারিখে। Okay, great. তাহলে কোনো সমস্যা নাই, fine. If that is the thing, আমি ভুলে গেছি। All right, no problem. In that case, we will have a lecture up to 3:15, and after that you will have a consultation hour, and for that I will give you a break for 15 minutes or 15 to 30 minutes, whatever it is, what will be necessary. All right, so let's start today. But before that, today you have to do one thing, is that after the completion of the lecture, যতটুকু লেকচার তুমি তুলবা সেই লেকচারের একটা স্ক্যান কপি আমি তোমাদের ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিব। সেই পোস্টের মধ্যে উইদিন 10 মিনিটস টাইম আমি তোমাদের দিব, সেই 10 মিনিটস এর মধ্যে আপলোড করতে হবে। দ্যাট উইল বি কনসিডার্ড ফর your class performance today. That is, I want to check how you are taking the lecture, because কিছু কিছু ক্লাসে দেখা যাচ্ছে যে জাস্ট তোমরা এখানে সাইন ইন করে তারপরে হারায় যাও, ভাত খেতে যাও, ভাত খেয়ে আসো, ঘুরে ফিরে আসো, তারপরে তোমার পারফরমেন্স হয়ে যায়, এবং অনেকে ক্লাস করে পারফরমেন্স পাচ্ছে। সো there is a difference and I don't want that difference to happen. সো এরকম কিছু রেকর্ড আমরা পেয়েছি। বেসড অন দ্যাট, সো এটা তোমাদের হয়তো মিটের পরে আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাবে, সো তখন তোমাদের ভিডিও অন করে ক্লাস করতে হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো আজকের জন্য তোমাদের হচ্ছে যে আজকে লেকচার শেষ হওয়ার পরে তুমি যা তুলেছো এটার জন্য তোমাকে অ্যাডিশনাল কিছু করতে হবে না। তুমি নর্মাল আজকে ক্লাস লেকচার যা তুলবা সেই লেকচারটাই স্ক্যান করে পাঠিয়ে দিবা। So I want to check how much lecture you are picking up, but you have to complete the whole lecture. তুমি যে কোনো ভাবেই তোলো, তুমি রাফলি তোলো যে স্যার ইয়েতে তো আছে আমি জাস্ট রাফ করে তুলে রাখছি, that will be fine, but you have to complete the lecture, especially the mathematical part, because this is not a thing that you have to see, you have to work. So in a mathematical course you have to work, you don't have to just view only. All right, so আমরা শুরু করি। সো অলরেডি আমাদের সেকশন এ তে মিডের সিলেবাস অলমোস্ট শেষ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে ওদের, আজকে শেষ হয়ে যেত বাট আমি আজকে ওদের ক্লাসটা দিতে পারিনি সামহাউ, সো উই হ্যাভ টু স্পিড আপ আ লিটল। সো লেটস স্টার্ট। বাট একটা জিনিস একটু খেয়াল রাখবা, তোমাদের মধ্যে একজন একটু খেয়াল রাখো, আমাকে জাস্ট 3:15-তে একটা রিমাইন্ডার দিবা, বিকজ আই হ্যাভ সামথিং টু ডিসকাস উইথ ইউ। সো আজকে শুধু ক্লাস নিব না, তোমাদের সাথে কিছু জিনিস ডিসকাস করবো। All right, so let's start. So as if you can remember from the last lecture, that I wonder you can remember it, because তোমরা পড়াশোনা একদমই করো না, যেটা আমি বুঝে গেছি তোমাদের টেস্ট নিয়ে। সো যেটা করা উচিত, কারণ এই কোর্সটা সহজ না, যেটা আমি তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাসে রিমাইন্ডার দিয়েছিলাম। সো স্টিল there is time বিফোর মিড টার্ম, সো এখনো সময় আছে যে যা পড়ানো হচ্ছে সেগুলো ঠিক মতো পড়ো। সো যদি তুমি এই লেকচার এর আগের লেকচারটা ঠিক মতো পড়ে থাকো, তাহলে তোমার মনে আছে যে আমরা লাস্ট লেকচারে we talked about the postulates of electrostatics, বাট তার আগে একটা স্কেডিউল কাজ করতে ভুলে গেছে, that is I forgot to have a record of the lecture. All right, so the first thing first is that the first postulate of electrostatic is of divergence of electric field, and when we do the divergence of electric field we get the charge. So we discussed this thing in the last class, so we will not bother there. So we get the charge density divided by medium parameter, that is epsilon r epsilon naught. So এটাকে this is called the differential form. এটাকে যদি ইন্টিগ্রাল ফর্মে নেই তাহলে ডাইভারজেন্স কে ইন্টিগ্রেট করলে সারফেস ইন্টিগ্রেশন পাওয়া যায়, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। So we will have the closed surface integration of the electric field, এবং চার্জকে ইন্টিগ্রেট করলে চার্জ ডেন্সিটি কে ইন্টিগ্রেট করলে টোটাল চার্জ পাওয়া যায়, আর মেটেরিয়াল তো ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। So this is the integral form of your integral form of the first postulate. All right, so now let's come to the second postulate. The second postulate says
curl of electric field. So we have shown in the last lecture is that electric field cannot rotate. So when electric field cannot rotate, then the curl of electric field will be 0. So now if we want to have the integral form of this postulate, second postulate, then we will have when we perform integration of curl, then we get line integration, closed line integration. So we get closed line integration of the thing over which we are performing the curl. So the line integration will be on electric field. So it will be closed line integration, and 0 ke integrate korle 0 hi pawa jay, so we'll have 0 here. So these are the two things that we actually learned. If we summary the whole lecture of the last class, we will learn that these are the two things we have just learned, and now we want to apply it. আমরা already একটা apply করেছিলাম, আজকে আমরা আরেকটা apply করতে চাই, and that is our problem, that is example 4.9. এবং এই টাইপের প্রবলেম খুব ইম্পর্টেন্ট এবং প্রবলেমগুলো একটু বড় হয়, সো সবাই খুবই cautiously প্রবলেমগুলো অবজার্ভ করবা। তাহলে চলে আসো। So the problem says a charge distribution with spherical symmetry has density this. তাহলে এখানে ফার্স্টে কোয়েশ্চেন পড়ার আগে a charge distribution has spherical symmetry. This word is very important. এবং অলরেডি এই ওয়ার্ডটা আমি তোমাদের কোথাও ইউজ করেছিলাম। এর আগে যখন কোঅর্ডিনেট সিস্টেম পড়াই তখন আমি এই ওয়ার্ডটা করেছিলাম, আমি রেফার করেছিলাম যে আমাদের এরকম ওয়ার্ড বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্স এর জন্য স্পেশালি যেখানে আমরা ওয়েভ নিয়ে কাজ করি, এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট হয়। সো নাও ফার্স্ট কিছু বোঝার আগে আমাদেরকে এই কথাটার মানে বুঝতে হবে, হোয়াট ইজ মেন্ট বাই স্ফেরিক্যাল সিমেট্রি। স্ফেরিক্যাল সিমেট্রি মানে হলো যে তুমি যদি একটা স্ফিয়ার চিন্তা করো, যে এই চার্জটাকে সেন্টার করে একটা স্ফিয়ার চিন্তা করো, যে চার্জটা যেভাবেই থাকুক না কেন তুমি যদি চার্জটাকে সেন্টার করে একটা স্ফিয়ার চিন্তা করো, এখন বলতে পারো যে স্যার চার্জের ভিতরে চিন্তা করব না বাইরে, যে কোনো জায়গায়। স্ফেরিক্যাল সিমেট্রি মানে হচ্ছে চার্জটাকে সেন্টার করে তুমি যদি একটা স্ফিয়ার চিন্তা করো, তাহলে সেই স্ফিয়ারের সব জায়গায় আমাদের কোনো একটা ডিটারমাইনিং প্রপার্টি ফিক্সড থাকে, দ্যাট ইজ এভরিথিং উইল রিমেইন ফিক্সড অ্যালং দ্য স্ফিয়ার। এখন এটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে, আমরা সামনে গিয়ে পোটেনশিয়াল করব, পোটেনশিয়াল হতে পারে, চার্জ হতে পারে, যে চার্জের অ্যামাউন্ট এই জায়গাটায় ফিক্সড। তাহলে স্ফেরিক্যাল সিমেট্রির মানে হলো এই বরাবর, একটু ভিডিওতে খেয়াল করো, স্ফেরিক্যাল সিমেট্রির মানে হচ্ছে চার্জকে সেন্টারে রেখে চার্জের ভিতরে অথবা চার্জের বাইরে যে কোনো জায়গায় যদি তুমি একটা ফিক্সড রেডিয়াসের বল চিন্তা করো, এই বলের উপরে যতগুলো জায়গা থাকবে সবগুলো জায়গাতে তার প্রপার্টি গুলো ফিক্সড থাকবে। সো এটা প্রপার্টি বলতে আমরা চার্জ বুঝতে পারি, আমরা ইলেকট্রিক ফিল্ড বুঝতে পারি, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস টার্ম। সো আই রিপিট, স্ফেরিক্যাল সিমেট্রি মানে চার্জকে সেন্টার করে, চার্জের যে কোনো একটা সেন্টারকে তুমি অরিজিন চিন্তা করে তুমি যদি, এখন চার্জ কোথায় আছে আমার জানার দরকারই নাই, চার্জ কিভাবে আছে আমার জানার দরকারই নাই। What I have to know is that চার্জকে সেন্টার, চার্জের ভিতরে যে কোনো একটা পয়েন্টকে সেন্টার চিন্তা করে যদি আমি একটা আর রেডিয়াসের বল চিন্তা করি, তাহলে সেই বলের উপরে সব জায়গাতে তার প্রপার্টি গুলো ফিক্সড থাকবে। সো সেই প্রপার্টির মধ্যে চার্জ হতে পারে, সেই প্রপার্টির মধ্যে ইলেকট্রিক ফিল্ড হতে পারে, আমরা সামনে গিয়ে পোটেনশিয়াল করব, পোটেনশিয়াল হতে পারে, all that. So this is the significance of spherical symmetry. As for example, কেউ একজন বলল যে আমি রেডিয়াসটা এভাবে করে নিব না, রাদার আমি চার্জের ভিতরে নিব। সো সাপোজ চার্জটা এই জায়গাটায় আছে, সো আমি আর রেডিয়াসের একটা বল নিব, বলটা এই জায়গাটায় নিব, তাহলে কি হবে, তাহলে এই সবুজ বলের মধ্যে সবকিছু ফিক্স থাকবে। সো সবুজ বলের এই জায়গাতেও তুমি ইলেকট্রিক ফিল্ড যা পাবা তুমি এই জায়গাতেও ইলেকট্রিক ফিল্ড তাই পাবা। আর যদি আমি চার্জ ডেনসিটির কথা বলি, তুমি এই জায়গাতেও যা পাবা এই জায়গাতেও তাই পাবা, কিন্তু এটা আবার এর সাথে ডিফারেন্ট হবে। দ্যাট ইজ একটা ফিক্সড রেডিয়াসে সব প্রপার্টি যখন সেম থাকে তখন সেটাকে বলা হয় স্ফেরিক্যাল সিমেট্রি। এবং মাথায় রাখতে হবে যে স্ফেরিক্যাল সিমেট্রি যখন কোনো সিস্টেমে এক্সিস্ট করে, দ্য বেস্ট ওয়ে টু ডেসক্রাইব দ্যাট সিস্টেম ইজ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। সো এরকম সিস্টেমে আমরা সবকিছুকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে যদি প্রকাশ করি তাহলে আমাদের জন্য কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা হয়।
So that is the significance of spherical symmetry. So now let's take a look at the question. So it says a charge distribution with spherical symmetry has density this. এবং এখানে প্রথমে খেয়াল করো ভলিউম ডেনসিটি দেয়া আছে, তার মানে চার্জটা শুধুমাত্র বডিতে নাই, রাদার ভিতরেও ঢুকে আছে, দ্যাট ইজ শুধুমাত্র সারফেসে নাই, বডির ভিতরেও আছে। তাহলে আমাদের চার্জের অবস্থা কি? আমাদের চার্জের অবস্থা হচ্ছে যে সাপোজ আমার চার্জ অবজেক্টটা এরকম, সো আমার চার্জটা এরকম ভাবে স্ফেরিক্যালি আছে। তাহলে এবার বাট একটু খেয়াল করে দেখো চার্জটার মধ্যে একটা পার্ট, দ্যাট ইজ দেয়ার ইজ বর্ডার লাইন, দ্যাট ইজ চার্জের ডিস্ট্রিবিউশনের একটা বর্ডার লাইন আছে। বর্ডার লাইনটা কি? একটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল আর রেডিয়াস পর্যন্ত একভাবে চার্জ থাকে, আরেকটা হচ্ছে যখন রেডিয়াস ক্যাপিটাল আর এর চেয়ে বড় হয়ে যায় তখন আরেকভাবে চার্জ থাকে, নট নেসেসারি 0ই থাকতে হবে, বাট এরকম ডিস্ট্রিবিউশন দেওয়ার মানে হলো যে আমার চার্জটার মধ্যে একটা বর্ডার লাইন আছে, যে চার্জটা সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড না, রাদার আমাদের 0 থেকে রেডিয়াস যখন ক্যাপিটাল আর পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত চার্জটা একভাবে ডিস্ট্রিবিউটেড, রেডিয়াস যখন ক্যাপিটাল আর এর চেয়ে বড় হয়ে যাবে তখন চার্জটা আরেকভাবে ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা প্রথমে সেন্টার থেকে ক্যাপিটাল আর পর্যন্ত একটা ডিস্টেন্স নেই, তাহলে ক্যাপিটাল আর পর্যন্ত যতটুকু জায়গা আছে তার মধ্যে ফার্স্ট কেস, এবং ক্যাপিটাল আর এর পরে যতটুকু জায়গা আছে তার মধ্যে সেকেন্ড কেস। তাহলে সো আমাদের এই কালো দাগের ভেতরে যতটুকু জায়গা আছে এটা আমাদের কেস 1 এর মধ্যে পড়ছে, এবং কালো দাগের বাইরে যতটুকু জায়গা আছে সেটা কেস 2 এর মধ্যে পড়ছে, কারণ তখন রেডিয়াস আর এর চেয়ে বড়। তো আমি ইচ্ছা করি কেস 2 কে বারবার 0 বলছি না, কারণ তখন তোমাদের মাথায় ঢুকে যায় যে একটা কেস সবসময় 0 হবে, নট নেসেসারি। ইভেন পরীক্ষায় এরকমও থাকতে পারে কেস 1 0, কেস 2 এর মধ্যে ভ্যালু আছে, সো বা আরেকটা সিচুয়েশন থাকতে পারে কেস 3 ও থাকতে পারে যেখানে গিয়ে 0 হয়েছে, সো নট নেসেসারি 0 থাকতে হবে। সো তোমাকে এরকম ডিস্ট্রিবিউশন থেকে বুঝতে হবে যে আমার এখানে একটা বর্ডার লাইন আছে, সো সেই বর্ডার লাইনের ভিতরে একরকম বাইরে একরকম। সো আমাদের ভিতরটা কেমন? ভিতরের মধ্যে আর এর রেসপেক্টে ভলিউম ডেনসিটি চেঞ্জ হয়, আর বাইরের জন্য আমাদের চার্জ ডেনসিটি 0 থাকে, দ্যাট ইজ ক্যাপিটাল আর এর বাইরে কোনো চার্জ নাই। সো আমি যখন এই জায়গাটায় আছি তখন এই জায়গাটাতে কোনো চার্জ নাই। সো দিস ইজ দ্য সিচুয়েশন। তাহলে আবার কোয়েশ্চেনটা পড়ি, কারণ আমরা অনেক কথা বলে এসেছি। সো সামারি করে আসি, a charge distribution with spherical symmetry has density, volume density is given in two ways. Up to r distance, the volume density is described by one situation, and beyond r distance, the volume density is described by two situations. So first situation এরকম, second situation এরকম. Let's come to the question. It says determine E everywhere. So আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, that is my target. তাহলে অবস্থাটা কি? আগে কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝো, কারণ এখন আমরা এতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন বুঝেছি, এবার আমি আনসার করব কিভাবে সেটা বোঝার চেষ্টা করো। সো কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝো, কি দেয়া আছে, কি বের করতে বলা হচ্ছে। কিছুই করি নাই। হ্যাঁ, ছবি আঁকছি, ছবি চলে গেল কেন? আচ্ছা, নেভারদালেস আবার ড্র করি। মাঝে মধ্যে কি হয় আমি নিজেও বুঝতে পারি না। সো হোপফুলি তোমাদের তো আজকে লেকচার তুলতে হবে, সো লেকচারের মধ্যে আছে। So what we have drawn here is R. So this is my center. So this is my case 1 and this is my case 2. All right, better. এবার কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন? If we go to the pattern of the question, so it says that অবস্থাটা কেমন? চার্জ ডেনসিটি দেয়া আছে, whatever it is, চার্জ দেয়া আছে। So the question says what is given in the question is charge given, আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হচ্ছে। So now what will be needed? So এর আগের ক্লাসে যদি তোমরা মনে রাখো, এর আগের ক্লাসে আমরা প্রবলেমটা করেছিলাম কিন্তু উল্টা। প্রবলেমটা ছিল ইলেকট্রিক ফিল্ড দেয়া ছিল, আমাকে চার্জ বের করতে বলা হচ্ছিল। ইলেকট্রিক ফিল্ড দেয়া ছিল, চার্জ বের করতে বলা হচ্ছিল।
তখন আমরা পস্টুলেটের ফার্স্ট পার্টটা ইউজ করি, ডিফারেন্সিয়াল ফর্মটা ইউজ করি। বাট এবার যখন উল্টোটা আছে, দ্যাট ইজ আমার চার্জ দেয়া আছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হচ্ছে, তখন আমাকে এইটা ইউজ করতে হবে। তাহলে এবার চলে আসো। সো যেহেতু চার্জ দেয়া আছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হচ্ছে, সো দ্য পার্ট অফ দ্য ফর্মুলা উইল বি নিডেড ইজ দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ দ্য ফার্স্ট পস্টুলেট। তাহলে আমাদের ইন্টিগ্রাল ফর্ম বলে, যদি আমি ইলেকট্রিক ফিল্ডের সারফেস ইন্টিগ্রেশন করি, if we perform the surface integration of electric field for a closed surface, that will be equal to the total charge into that surface divided by material parameter epsilon r epsilon naught. সো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো? সো কোয়েশ্চেন যখন দেয়া থাকবে তখন তুমি কোন পার্টটা ইউজ করবা সেটা আইডেন্টিফাই করবা। সো এই পার্টটা ইউজ হয় যখন ইলেকট্রিক ফিল্ড দেয়া থাকে চার্জ বের করতে বলে, আর এই পার্টটা ইউজ হয় যখন চার্জ দেয়া থাকবে ইলেকট্রিক ফিল্ড তোমাকে বের করতে বলা হবে। সো এই জায়গাটা একটু খেয়াল রাখবা। তাহলে এবার চলে আসো। এখন ফার্স্ট অফ অল এবার তুমি খেয়াল করো যে তোমার সব জায়গায় চার্জ কি একই রকম কিনা। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে না, সব জায়গায় চার্জ একই রকম না, রাদার এখানে দুই রকমের চার্জ আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন আমি বের করব তখন আমাকে দুটা রিজিয়নের জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হবে। সো ফার্স্ট উই উইল টক অ্যাবাউট কেস 1 অর রিজিয়ন 1। আমরা ফার্স্ট রিজিয়নের জন্য চিন্তা করব, উইল টক অ্যাবাউট রিজিয়ন 1। সো হোয়াট ইজ মেন্ট বাই রিজিয়ন 1? যখন 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, আমাদের আর এর ভ্যালু 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত হবে, আমরা এতটুকুর জন্য বের করব। তাহলে এবার এতটুকুর জন্য আমরা ইউজ করি, তাহলে এতটুকুর জন্য আমাদের বলে দেয়া আছে the charge density is given as rho naught small r divided by capital R. সো এখান থেকেই বুঝে যাওয়া উচিত যে আমাদের এই পুরো সিস্টেমটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে দেয়া আছে। যদি তুমি এটা দেখে বুঝতে না পারো তাহলে এটা সবসময় মাথায় রাখবা যে স্ফেরিক্যাল সিমেট্রিতে যখন আমাদের কোনো চার্জ ডিস্ট্রিবিউশন থাকে বা কোনো প্রপার্টি থাকে তখন predominantly but in general spherical coordinate use হয়। So our system is in spherical coordinate. সো আমরা এখানে সবকিছুকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এক্সপ্রেস করছি। সো যখন আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে সিস্টেমকে এক্সপ্রেস করব তখন আমার কোঅর্ডিনেট ভেরিয়েবল হচ্ছে r, then theta, if you can remember, theta and phi. Very good. এবার এখানে একটা জিনিস একটু তোমাদেরকে আমি এটা মেনশন করতে ভুলে গেছি যে এই কোয়েশ্চেনটা বইয়ের মধ্যে এভাবে ছিল, বাট পরীক্ষায় যখন এই কোয়েশ্চেনটা থাকবে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি কোয়েশ্চেনের সাথে দিয়ে দিব, একটা হিন্ট দেয়া থাকবে, সেই হিন্টটা তোমাদেরকে ইউজ করতে হবে। দ্যাট ইজ এরকম কোয়েশ্চেনে, এই টাইপের কোয়েশ্চেনে তোমাদের একটা হিন্ট দেয়া থাকবে। যেমন এই কোয়েশ্চেনের জন্য হিন্ট এভাবে দেয়া থাকবে, দ্য ইলেকট্রিক ফিল্ড E has only radial component. Radial component. সো এরকম কোয়েশ্চেনগুলো এমনিতে একটু কঠিন হয়। সো এটা একটু ইজি করার জন্য আমি তোমাদেরকে এরকম একটা হিন্ট দিয়ে দিব। দ্যাট ইজ যখন এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে থাকবে তখন যে কোনো একটা কম্পোনেন্ট আমি বলে দিব যে ইলেকট্রিক ফিল্ড বা যে প্রপার্টিটা তোমাকে বের করতে বলা হচ্ছে তার শুধুমাত্র একটা কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টটা কোনটা। মাল্টিপল কম্পোনেন্ট এই প্রবলেমগুলোতে থাকবে না, একটা কম্পোনেন্টই থাকবে। সো সেই কম্পোনেন্টটা কোনটা সেটা আমি তোমাদের কোয়েশ্চেনে হিন্ট হিসেবে বলে দিব। As for example, এটা যদি কার্টেসিয়ানে থাকতো তাহলে হয়তো কোয়েশ্চেনটা আমি এভাবে হিন্টটা এভাবে দেয়া থাকতো যে ইলেকট্রিক ফিল্ড হ্যাজ অনলি আপওয়ার্ড কম্পোনেন্ট অর ইলেকট্রিক ফিল্ড হ্যাজ অনলি ওয়াই কম্পোনেন্ট। সো এরকম করে বলে দেয়া থাকতো। এই প্রবলেমটা যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে থাকতো তাহলে হয়তো কোয়েশ্চেনে এভাবে বলে দেয়া থাকতো দ্য ইলেকট্রিক ফিল্ড হ্যাজ অনলি সাপোজ রেডিয়াল কম্পোনেন্ট। সো তখন এইভাবে করে বলে দেয়া থাকতে পারতো। সো আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বলে দেয়া আছে যে দ্য ইলেকট্রিক ফিল্ড হ্যাজ রেডিয়াল কম্পোনেন্ট। এবার প্রথমে তোমাকে এই যে হিন্টটা দেয়া আছে সেই হিন্টটাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। যে জাস্ট খেয়াল করো যে যদি আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমি ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করি তাহলে ইলেকট্রিক ফিল্ডের বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে আর কম্পোনেন্ট, একটা থাকবে থেটা কম্পোনেন্ট এবং আরেকটা থাকবে ফাই কম্পোনেন্ট।
সো এই তিনটা কম্পোনেন্ট আমাদের থাকবে। বাট কোয়েশ্চেনে বলে দেয়া হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে। এই কথাটার মানে হলো যে আমাদের বাকি কম্পোনেন্ট গুলোর ভ্যালু 0। সো এইটা হচ্ছে 0 এবং এইটা হচ্ছে 0। তাহলে এই হিন্টটাকে তোমাকে এভাবে করে ইন্টারপ্রেট করতে হবে। তাহলে যেহেতু স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমি কাজ করছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম তিনটা কম্পোনেন্ট থাকতে পারে। একটা হচ্ছে স্মলার কম্পোনেন্ট, একটা হচ্ছে থেটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ফাই কম্পোনেন্ট। বাট আমার কোয়েশ্চেন বলে দিচ্ছে ইলেকট্রিক ফিল্ডের শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে, তার মানে এই কম্পোনেন্টের ভ্যালু 0, এই কম্পোনেন্টের ভ্যালু 0। তাহলে ফাইনালি আমরা ইলেকট্রিক ফিল্ড যা পাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ড হলো E is equal to ER AR। সো তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? কারণ একটা কথা মনে রাখো, মিডে তোমাদের এই কোয়েশ্চেনটা পরীক্ষায় কোনোদিনও আসবে না। ইভেন যদি তোমরা আমাকে বলো যে স্যার এই কোয়েশ্চেন না দিলে আপনাকে আমরা মেরে ফেলবো, তাও আমি এই কোয়েশ্চেন দিব না। সো তোমাদের অন্য একটা কোয়েশ্চেন থাকবে যেটা হয়তো তুমি পরীক্ষায় গিয়ে ফার্স্ট টাইম ফেস করবা। সো তোমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ মে আস্ক। স্যার স্যার আমরা আপনাকে মারতে চাই না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। মেরে ফেলে বলে দিলাম। স্যার আমার লাস্ট 1 মিনিট স্যার নেট প্রবলেম হয়েছিল স্যার। আমি স্যার ওই যে লেকশন যে ওটা বুঝি নাই, কোনটা? মানে রিজিয়ন 1 এর যে ফার্স্ট লাইন ওইটা বুঝছি স্যার, পরের লাইনগুলো পরের লাইনটা বুঝো না। ওকে ফাইন, আই এম রিপিটিং ইট। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এবার আমরা রিজিয়ন 1 এ হিসাব করতে চাচ্ছি। আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হচ্ছে, বাট ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে করে প্রকাশ করব সেটা টোটালি ডিপেন্ড করবে আমি কোন কোঅর্ডিনেট ইউজ করছি তার উপরে। যেহেতু আমার সিস্টেমে স্ফেরিক্যাল সিমেট্রি আছে, তাহলে এই সিস্টেমের সবকিছুকে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে প্রকাশ করব। তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের কোঅর্ডিনেট ভেরিয়েবল কি কি? একটা স্মল r, একটা থেটা, ফাই। তাহলে আমি যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমাকে বের করতে বলা হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম চেহারা দেখতে কেমন হবে সেটা তিনটা কম্পোনেন্ট থাকতে পারে ম্যাক্সিমাম। একটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে থেটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ফাই কম্পোনেন্ট। বাট আমার কোয়েশ্চেন আমাকে একটা হিন্ট দিয়ে দিচ্ছে, আমার কোয়েশ্চেনটা আমার জন্য একটু কাজ সহজ করে দিচ্ছে। সেই কাজটা কি? কোয়েশ্চেনে হিন্ট হিসেবে এটা তোমাদের কোয়েশ্চেনে দেয়া থাকবে। যদি ইন কেস দেয়া না থাকে তাহলে পরীক্ষা তো আমি নিব, আমাকে বলবা যে স্যার এটার হিন্টটা যে দেন নাই, তাহলে আমি হিন্টটা প্রোভাইড করবো, বাট ইনশাআল্লাহ দেয়া থাকবে। তাহলে হিন্ট বলে দিচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডে শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে, বাকি কম্পোনেন্ট গুলো নাই। তাহলে যদি শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট থাকে তার মানে কি তার থেটা কম্পোনেন্টের ভ্যালু 0, তার ফাই কম্পোনেন্টের ভ্যালু 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলতে শুধুমাত্র এইটা বোঝাবে। সো আমাদের কাজ হচ্ছে এইটা বের করা, ER এর ভ্যালু বের করা। ER এর ভ্যালু যখন বের করা শেষ তোমার কাজ শেষ। হ্যাঁ, কোয়েশ্চেন স্যার এখানে কি স্যার রেডিয়াল কম্পোনেন্ট বাদে মানে একের অধিক কম্পোনেন্টের ভ্যালু দেওয়া থাকতে পারে? না, অধিক দেয়া থাকবে না। এখানে কম্পোনেন্ট না দিয়ে বলে দেয়া থাকতে পারে ফাই কম্পোনেন্ট আছে। ইলেকট্রিক ফিল্ড হ্যাজ অনলি ফাই কম্পোনেন্ট। বুঝতে পারছো? তো তখন তুমি শুধুমাত্র ফাই কম্পোনেন্ট নিয়ে কাজ করবা, তখন রেডিয়াল নিয়ে কাজ করবা। বাদ বাকিগুলো সেই সময় 0 দিয়ে দেব। বাদ বাকিগুলো সেই সময় 0 হবে। দ্যাট ইজ এই প্রবলেমগুলো এমনিতেই কঠিন। সো এই প্রবলেমগুলো থাকলেই তোমাদের মাথায় একটা জিনিস থাকবে যে পরীক্ষায় শুধুমাত্র একটা কম্পোনেন্ট নিয়েই কাজ করতে হবে। সো এটার আর হিন্টটা কোয়েশ্চেনে দেয়া থাকবে, অথবা না দেয়া থাকলে আমাকে জিজ্ঞাসা করবা, আমি দিয়ে দিই। জি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এবার চলে আসো। তাহলে এবার আমরা কাজ করা শুরু করি। সো আমাদের কাজ হবে এই ফর্মুলা দিয়ে। তাহলে এই ফর্মুলার প্রথমে আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। সো আমাদের ফর্মুলাটা আবার লিখে ফেলি, কারণ যতবার লিখবা তত তোমাদের ভালো মনে থাকবে। বাট পরীক্ষার সময় তুমি তোমার কমফোর্ট জোনে কাজ করবা। E ডট ds আমাকে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করতে হয়, এবং ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করলে ওই সারফেসের ভিতরে যতটুকু চার্জ আছে ডিভাইডেড বাই মেটেরিয়াল প্যারামিটার। তাহলে আমরা প্রথমে লেফট সাইড নিয়ে কাজ করতে চাচ্ছি। সো আমাদের লেফট সাইড বলে, আমরা কিন্তু এখানে প্রুফ করতে চাচ্ছি না। সো লেফট সাইড রাইট সাইড মানে আমি হিসাব করতে চাচ্ছি দুইটাকে আলাদা আলাদা করে। তাহলে এবার চলে আসো, লেফট সাইড ইজ ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E ডট ds। তাহলে এবার চলে আসো, আমরা শুরু করি। আমরা E জানি, তাহলে ইটা এখানে বসাই দেই। অলরেডি ই আমাদের বের করা হয়ে গেছে। এখানে আর কম্পোনেন্ট থাকবে এবং তার ডিরেকশন হবে AR। এবার আমরা এই কোর্সে প্রথম ডট ইন্টিগ্রেশন করছি। সো এখানে এই একটা কথা বলবো, যে কথাটা তোমাদের
এই কোর্সের বাকি সময় খুব বেশি দরকার হবে, সেটা হচ্ছে তোমরা যদি জাস্ট একটা সাপ্লিমেন্টারি কথা বলি, যে তোমরা এর আগে ডট গুণ করে আসছো, সো তোমরা জানো, জাস্ট একবার শুধু প্রিভিউ করে দিই তাহলে তোমাদের মাথায় থাকবে। মনে করো আমার কাছে এরকম একটা ভেক্টর আছে 3i plus 4j plus 7k plus 7k। আমার কাছে আরেকটা ভেক্টর আছে q is equal to 4i minus 7k। এবার আমি যদি এই দুইটা ভেক্টরের ডট গুণ করি, তাহলে ডট গুণ করলে রেজাল্ট পাওয়া যায় একটা স্কেলার। বাট সেই স্কেলারের রেজাল্টটা কিভাবে করে পাওয়া যায়? তোমাকে আই এর জিনিসকে আই এর সাথে গুণ করে দিতে হয়। দেখো মনে পড়ে কিনা, জে কে জে এর সাথে গুণ করে দিতে হয়, কে 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 এর সাথে গুণ করে দিতে হয়। সো নিচেরটার কে কোনো কম্পোনেন্ট নাই, তাহলে ওটা বাদ পড়ে যায়। সো এটা থেকে আমরা ওই ভেক্টরের রেজাল্টটা পাই। সো পুরনো কথা। সো এবার এই কথাটাকে ইউটিলাইজ করতে শেখো। সেটা হলো আমরা যখন ডট গুণ করি, শুধুমাত্র সেইমের সাথে সেইমের ডট গুণের ইফেক্ট থাকে। সেইমের সাথে বাকি যে ডট গুণ, দ্যাট ইজ আই এর সাথে তুমি কে কেও আসলে গুণ করছো, বাট এটা গুণ করলে 0 পাওয়া যায়। তার মানে যেটা হলো আমরা যদি আমাদের সিস্টেমে বলি, আমি যদি এ এক্স এর সাথে এ এক্স এর ডট গুণ করি, তাহলে এটা রেজাল্ট পাওয়া যায় 1। বাট আমি যদি এ এক্স এর সাথে এ ওয়াই এর ডট গুণ করি, তাহলে রেজাল্ট পাওয়া যায় 0। সিমিলারলি আমি যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করি, আমি যদি এ আর এর সাথে এ আর এর ডট গুণ করি, তাহলে পাওয়া যায় 1। বাট আমি যদি এ আর এর সাথে এ ফাই এর ডট গুণ করি, তাহলে পাওয়া যাবে 0। সিমিলারলি যদি আমি এ আর এর সাথে এ থেটার ডট গুণ করি, তাহলে পাওয়া যাবে 0। দ্যাট ইজ ডট গুণের জন্য এত কথা যার বুঝতে কষ্ট হয়, এখন আর বোঝার দরকার নেই, কারণ এগুলো ভেক্টর কোর্সে বোঝার দরকার। এখন 4 into minus 7 টা 0 হবে স্যার। 4 into 0 হবে প্লাস 7 into minus 7 হবে। ধরেন না রে ভাই। ওকে ফাইন, না ঠিক আছে, যে তোমরা যে দেখছো আমি এটাও আমার অবজার্ভ হয়ে গেল, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা হবে 0, এটা হবে 7 into minus 7। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, তাহলে এবার চলে আসো। সো এখন কথাটা মনে রাখো এভাবে করে, যার এটা বুঝতে প্রবলেম আছে বা সে বুঝো না, বোঝার দরকার নেই, শুধু মনে রাখো। মনে রাখার ব্যাপারটা কি, যখন তুমি ডট গুণ করো, সো ডট, আচ্ছা পরীক্ষার সময় তোমরা এই ডট সাইনটা দিতে ভুলে যাও, বলে স্যার একটা ফোঁটা না দিলে কি হয়, না দিলে মার্ক কাটা যায়, সো এই কারণে ফোঁটাটা দিতে হবে। তাহলে এভাবে করে মনে রাখো, যখন তুমি ডট গুণ করো, শুধুমাত্র সেম কম্পোনেন্টের ভ্যালু থাকে, অন্য কম্পোনেন্টের সাথে ডট গুণ করলে রেজাল্ট 0 হয়ে যায়। দ্যাট ইজ তুমি যখন ax এর সাথে ax এর ডট গুণ করবা, তখনই শুধুমাত্র ভ্যালু পাওয়া যায়, বাকিগুলোর জন্য কোনো ভ্যালু পাওয়া যায় না, বাকিগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই কথাটার আমাদের এখানে সিগনিফিকেন্স কি, সিগনিফিকেন্সটা বোঝো। তোমরা একটু মিউট করো, তোমাদের কারো শব্দ পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ, দেখো আমাদের ফার্স্ট ভেক্টরের, জাস্ট এটা মনে রাখবা, আমাদের ফার্স্ট ভেক্টরের যেই কম্পোনেন্ট থাকবে, সেকেন্ড ভেক্টরের, জাস্ট খেয়াল করো, সারফেসেরও কিন্তু 3টা কম্পোনেন্ট থাকে। সো এই সারফেসের 3টা কম্পোনেন্টই কি আমাকে কাউন্ট করতে হবে কি হবে না? যখন ডট গুণ করবা, তুমি দেখবা যে আগের ভেক্টরের কয়টা কম্পোনেন্ট আছে। আগের ভেক্টরের, ফার্স্ট ভেক্টরের যতগুলো কম্পোনেন্ট থাকবে, তুমি সেকেন্ড ভেক্টরের ঠিক ততগুলো কম্পোনেন্টই নিবা, বাকিগুলো বাদ দিয়ে দিবা। তাহলে আমি আবার রিপিট করছি, যখন তুমি ডট গুণ করো, আমাদের সামনে একটু পরে আবার আরেকটা টপিকে ডট গুণ করতে হবে, সো দিস কথা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি বললাম, যখন তুমি ডট গুণ করো, আগের ভেক্টরের যতগুলো কম্পোনেন্ট থাকবে, তুমি সেকেন্ড ভেক্টরের শুধুমাত্র ততগুলো কম্পোনেন্ট কনসিডার করবা, বাকিগুলো বাদ দিয়ে দিবা। তাহলে তুমি খেয়াল করো, আমাদের আগের ভেক্টরে, ফার্স্ট ভেক্টর হচ্ছে ই ভেক্টরের কি কম্পোনেন্ট আছে, শুধুমাত্র আর কম্পোনেন্ট আছে। যেহেতু আমি ডট গুণ করছি, তাহলে সারফেস ভেক্টরেরও তুমি শুধুমাত্র আর কম্পোনেন্টটা নিবা, বাকি ফাই কম্পোনেন্ট, থেটা কম্পোনেন্ট বাদ। কারণ তুমি লিখতে পারো, বা লিখলে ডট গুণ করলে তাদের রেজাল্ট 0 আসবে, সো এই কারণে বাদ। এখানে যদি 2টা কম্পোনেন্ট থাকতো, যে আর কম্পোনেন্টও থাকতো, ফাই কম্পোনেন্টও থাকতো, তাহলে আমি এখানে 2টা কম্পোনেন্ট দিতাম। তাহলে বটম লাইনের কথা হচ্ছে, আমাদের ফার্স্ট ভেক্টরে যতগুলো কম্পোনেন্ট থাকবে, আমি সেকেন্ড ভেক্টরে ঠিক ততগুলো কম্পোনেন্টই নিব, বাকিগুলো বাদ দিয়ে দিব।
সো আমার ই ভেক্টরের জন্য শুধুমাত্র আর কম্পোনেন্ট ছিল, তাহলে আমি এস ভেক্টরের শুধুমাত্র আর কম্পোনেন্ট কনসিডার করব। রোল 54 কোয়েশ্চেন। স্যার আপনি এখানে বলতেছেন যদি আমাদের আগের ভেক্টরে যে কয়টা কম্পোনেন্ট থাকবে সে কয়টা কনসিডার করব, কিন্তু স্যার আপনি একটু আগে মানে আমার একটু যদি আগের স্লাইডটায় যাইতেন যদি স্যার। আগে যেতাম বলো। স্যার এই যে আপনি যে বললেন যে আমাদের হিন্টস দেওয়া থাকবে, এখানে হয়তোবা রেডিয়াল উল্লেখ থাকবে অথবা ফাই অথবা থিটা। স্যার তাহলে তো সবসময় আমরা দেখতেছি একটাই থাকবে, একের একাধিক কি থাকার কোনো ওয়ে আছে? এই অঙ্কের জন্য হয়তো থাকবে না, বাট আমরা অন্য অঙ্কেও ডট গুণ করবো। সো আমি এটা কিন্তু ডট গুণের নিয়ম বলেছি। এই অঙ্কের জন্য আসলে একটাই লাগবে। 54 এর কথা একদমই ঠিক যে এই অঙ্কের জন্য সবসময় একটাই লাগবে, বাট আমি কিন্তু এই অঙ্কের কথা বলিনি, আমি ডট গুণের নিয়ম বলেছি। সো আমাদের সামনে গিয়েও আরো কিছু ডট গুণ করতে হবে যেখানে মাল্টিপল কম্পোনেন্ট প্রথম ভেক্টরে থাকতে পারে। তাহলে এবার চলে আসো, তাহলে আমাদের ডিএস এর শুধুমাত্র আর কম্পোনেন্ট থাকবে। এবার ডিএস এর ভ্যালু লাগবে। সো ডিএস এর ভ্যালু আমরা কোথায় পাবো? ডিএস এর ভ্যালুর জন্য আমাদেরকে সাপ্লিমেন্টারিতে চলে যেতে হবে। সো আমাদের এখানে সাপ্লিমেন্টারি ছিল আই গেস, তাহলে সাপ্লিমেন্টারিতে চলে যেতে হবে। তাহলে আমরা কোন কোঅর্ডিনেটে কাজ করছি? স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কাজ করছি। আমি কিসের ভ্যালু চাচ্ছি? আমি ডিএস চাচ্ছি। এবার ডিএস স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এইটা, আমার আর কম্পোনেন্ট দরকার, বাকি কম্পোনেন্ট দরকার নাই। তাহলে আর কম্পোনেন্টের মান কোনটা? মানটা হচ্ছে এইটা। তো তোমাদের জন্য একটা অ্যাডভাইস হচ্ছে, এটা এর আগের ক্লাসেও দিয়েছিলাম, তোমরা এই সাপ্লিমেন্টারি শীটটা আমি তোমাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব একটা ফ্রেশ। তোমরা যেটা করবা এটা প্রিন্ট করে ফেলবা, তাহলে কাজ করার সময় তোমাদের খুব সুবিধা হয়। যদি তোমাদের সেই ফিজিবিলিটি থাকে তাহলে প্রিন্ট করে ফেলবা, তাহলে তোমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। তাহলে এবার চলে আসো, আমাদের আর কম্পোনেন্টের মান হচ্ছে আর স্কোয়ার সাইন থেটা ডি ফাই। তাহলে এবার চলে আসো, আমরা সাপ্লিমেন্টারি থেকে বের করলাম আমার যে ডিএস ছিল সেটার পুরো মান হচ্ছে আর স্কোয়ার সাইন থেটা ডি ফাই। এই তো। সো তোমরা ডিএস ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এবার আসো, এবার জাস্ট মানগুলোকে একসাথে করো, ভেক্টর গুলোকে একসাথে করো। সো মানগুলোকে যদি একসাথে করি তাহলে আসবে ই আর, দেন আর স্কোয়ার, দেন সাইন থেটা, দেন ডি থেটা, দেন ডি ফাই। আর ভেক্টর গুলোকে একসাথে করো, দ্যাট ইজ ইউনিট ভেক্টর এ আর ডট এ আর। সো পরীক্ষার সময় এখন যে কথাগুলো বলছি এগুলো তুমি যদি একবারে অ্যাপ্লাই করতে পারো আমার কোনো আপত্তি নাই, অ্যাজ লং এজ তুমি কোনো ভুল না করো। তাহলে এবার চলে আসো নেক্সট। এবার এই লাইনেই আমাকে কয়বার ইন্টিগ্রেট করতে হবে? আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, সো আমাকে এখানে দুইবার ইন্টিগ্রেট। ভেরি গুড। একটা ইন্টিগ্রেট করতে হবে থেটার সাপেক্ষে, একটা ইন্টিগ্রেট করতে হবে ফাই এর সাপেক্ষে। এবার আমাদের আর এর এবার নেক্সট আমরা লিমিটটা একটু পরে বসাই, কারণ আমাদের এখনো ক্যালকুলেশন পুরোটা আমরা শেষ করতে পারি নাই। সো আমরা লিমিটটা একটু পরে বসাচ্ছি। তাহলে আমাদের এখানে ই আর থাকবে, দেন আর স্কোয়ার থাকবে, দেন সাইন থেটা থাকবে, দেন ডি থেটা, দেন ডি ফাই। এবার এ আর ডট এ আর করলে কত পাওয়া যায়? 1। সো এটা 1। সো পরীক্ষার সময় তোমরা চাইলে একবারে এই লাইনটা থেকে জাম্প করে এখানে আসতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তাহলে এবার আসো, আমাদেরকে থেটা এবং ফাই এর লিমিট বসাতে হবে, এবং লিমিট বসাতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে আমি কোন জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড বের করছি। তাহলে এবার চলে আসো, আমরা কোন জায়গাটায় রিজিয়ন 1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছি। এবার কথা হলো যে যখন আমাকে এরকম কোনো কথা বলে যে ডিটারমিন ইলেকট্রিক ফিল্ড এভরিওয়্যার, তখন তুমি কোনো ফিক্সড জায়গার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবা না। দ্যাট ইজ আমি রিজিয়ন 1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছি, বাট রিজিয়ন 1 এর কোথায় বের করবো এটা কোনো ফিক্স থাকবে না। দ্যাট ইজ তুমি বলতে পারো না যে স্যার আমি তাহলে এই জায়গাটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করি, না, এটা ফিক্সড একটা জায়গা হয়ে গেল, এটা তো ক্যাপিটাল আর জায়গা। তো তোমাকে জেনারেল কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, যে আমরা রিজিয়ন 1 এর জন্য স্মল আর রেডিয়াস, দ্যাট ইজ একটা ভেরিয়েবল রেডিয়াসে একটা জায়গা নিলাম, স্ফেরিক্যাল জায়গা একটা বল, সেই বলের মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, জেনারেলি বের করতে হবে। উই হ্যাভ টু কনসিডার এ জেনারেল লোকেশন। তুমি বলতে পারো না যে আমি ক্যাপিটাল আর লোকেশনে বের করতে চাই। ক্যাপিটাল আর লোকেশনে বের করতে বলে সেটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, বাট আমাকে তো সব জায়গায় বের করতে বলছে, জেনারেল।
সো আমাকে স্পেসিফিক জায়গায় বের করতে বলে নাই, তার মানে হচ্ছে আমি স্মল আর লোকেশনে রিজিয়ন 1 এর মধ্যে, দ্যাট ইজ আমি বলের ভিতরে যে কোনো একটা স্মল আর লোকেশনে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই। তাহলে এবার চলে আসো, অবস্থাটা কেমন? অবস্থাটা হচ্ছে আমি স্মল আর এর একটা বলের মধ্যে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই। তাহলে আমার সারফেসটা কেমন? স্মল আর রেডিয়াসের একটা বল। তাহলে বাট বলটা কোথাও কাটা আছে না, কারণ এরকম কোনো কথা কোয়েশ্চেনে বলা নাই। তার মানে আমি স্মল আর রেডিয়াসের একটা ছোট বলের মধ্যে সব জায়গায় বের করতে চাই, যেই বলটা কমপ্লিট। তাহলে এবার আসো, আমাকে একটা স্মল আর রেডিয়াসের একটা কমপ্লিট বলের জন্য লিমিট বসাতে হবে। তাহলে রেডিয়াস স্মল আর ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবার কমপ্লিট বল, প্রথমে ফাই এর লিমিট বসাই, কারণ ফাইটা সহজ। ফাই মানে কিন্তু এইটা, যদি তোমরা স্ফেরিক্যালি সিলিন্ড্রিক্যালি মনে রাখো। সো এইটা যদি ফাই হয়, একটা পুরো বলের জন্য ফাই এর লিমিট কত হবে বলো? 0 to 3 0 থেকে স্যার 2 পাই 2 পাই। থ্যাংক ইউ। তাহলে ফাই এর লিমিট 0 থেকে 2 পাই, কারণ ফাই মানে হরাইজন্টাল সার্কেল, ফাই মানে হচ্ছে হরাইজন্টাল সার্কেল। এবার এইটা একটু তোমাদের জন্য বুঝতে কষ্ট হবে। আমাদের থেটার লিমিটটা হয়, জাস্ট খেয়াল করে দেখো, আমরা থেটার লিমিট, থেটা যা বলেছিলাম, থেটা হচ্ছে আপার হাফ অথবা লোয়ার হাফ, পুরোটা কিন্তু কখনোই হয় না, ইদার আপার হাফ হয় অথবা লোয়ার হাফ হয়। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি আপার হাফ কনসিডার করি, তাহলে আমার থেটা শুরু হয় এখান থেকে, থেটা শেষ হয়ে যায় কিন্তু এই জায়গাটায় গিয়ে। সো একটু ভিডিওটা খেয়াল করো, তোমরা যদি আগের লেকচার মনে রাখতে না পারো, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি, সো ওখান থেকে চেক করো যে থেটা মানে হচ্ছে ইদার আপার হাফ অথবা লোয়ার হাফ, দুইটা কিন্তু আসলে কি হাফ মাইনাস আছে পাই আর প্লাস পাই এটা কি স্যার? তাহলে দেখো, আমাদের এখান থেকে যদি শুরু করি, সাপোজ এটাকে আমি 0 বললাম, সাপোজ, তাহলে এটাকে যদি 0 বলি, তাহলে তুমি খেয়াল করো, আমি যখন এখানে শেষ করব, তাহলে লিমিট কত হবে? এটুক পর্যন্ত, এর নিচে তো যাইতে পারে না থেটা। 180 আর 5 পাই। তাহলে একটা কমপ্লিট স্ফিয়ারের জন্য থেটার লিমিট হয় 0 থেকে পাই। ঠিক আছে, তাহলে একটা কমপ্লিট স্ফিয়ারের জন্য ফাই এর লিমিট হয় 0 থেকে 2 পাই, বাট থেটার লিমিট হয় 0 থেকে পাই। ক্লিয়ার? তাহলে এবার তাহলে আমাদের লিমিট হয়ে গেল। এবার আমার এই জায়গাটা লিখতে কষ্ট হয়, আমি এখানে লিখি। এবার আসো, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটু আগেই আমরা বলে এসেছি আমার সিস্টেমের স্ফেরিক্যাল সিমেট্রি আছে। স্ফেরিক্যাল সিমেট্রি মানে কি? একটা ফিক্সড রেডিয়াসের সব প্রপার্টি সেম। তার মানে আমি যখন একটা এই ফিক্সড রেডিয়াসে থাকবো, এই রেডিয়াসের ওপরে সব জায়গায় আমার ই আর এর ভ্যালু সেম থাকবে, ফিক্সড থাকবে। সো আমি তো এই রেডিয়াসের জন্য বের করছি, সো এই রেডিয়াসে যখন আমি যে কোনো জায়গায় ই আর বের করব, সব জায়গায় ফিক্স থাকবে। আমরা তো সিমেট্রি ডেফিনেশন আগেই দিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই জায়গাটায় যে ই আর, এই ই আরটা ফিক্সড। তাহলে ই আর যদি ফিক্স থাকে, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এটা কিন্তু সিমেট্রির ডেফিনেশন থেকে আসলো। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের অবস্থা কি? সো এখন দেখে মনে হচ্ছে অনেক কাজ, বাট তুমি যখন এটা বুঝে যাবা, তখন দেখবা কাজ অনেক কমে গেছে। আর আমাদের ফাই এর লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে এবার চলে আসো, তাহলে এখানে থাকলো আর স্কোয়ার, দেন সাইন থেটা ডি থেটা ডি ফাই। সো ইয়ারটা বাইরে বের করে বুঝতে পারছো, ইয়ারটা আসছে পুরোপুরি শুধুমাত্র এই ওয়ার্ডটার জন্য, যে আমার সিস্টেমে স্ফেরিক্যাল সিমেট্রি আছে। তাহলে যদি স্ফেরিক্যাল সিমেট্রি কোথাও থাকে, তাহলে আমাদের একটা ফিক্সড রেডিয়াসের সব জায়গাতেই ইলেকট্রিক ফিল্ড বলি, চার্জ বলি, বা আর অন্য কোনো প্রপার্টি বলি, সেটা ফিক্সড থাকবে। তাহলে যেহেতু এটা ফিক্সড, এটা ইন্টিগ্রেশনের বাইরে, আমার ইন্টিগ্রেশনের কোথাও কোনো আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে না, তাহলে আরটা বাইরে চলে আসবে। তাহলে এবার তুমি যদি থেটা আর ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, খুবই সিম্পল ইন্টিগ্রেশন করার পরে তুমি পাবা 4 পাই। তাহলে ফাইনালি আমরা লেফট সাইডের মান যা পাচ্ছি, সেই লেফট সাইডের ফাইনাল তুমি যে মানটা পাবা, দ্যাট উইল বি 4 পাই আর স্কোয়ার ই আর। এই, সো দিস ইজ অনলি দ্য লেফট সাইড। এবার আমরা রাইট সাইড হিসাব করতে চাই। তাহলে এবার চলে আসো, আমরা রাইট সাইড হিসাব করি। আচ্ছা, কেউ একজন তোমার মোবাইলের স্ক্রিনে একটা দাগ দিয়েছো, বেটার দাগটা মুছে ফেলো, তাহলে দেখা যাবে যে তোমাদের সব স্লাইডেই দাগটা চলে আসবে।
আর ওই পেজের লাস্টের লাইন স্যার ওই পেজের শেষে যদি শেষে একটু স্যার একটু দাঁড়ান স্যার। একটু দাঁড়াইতে পারবো না, বসেই আছি। জি স্যার। হয়েছে স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার চলে আসো, আমরা রাইট সাইডে চলে আসে। তাহলে এবার রাইট সাইডে বলছে যে আমাকে যতটুকু জায়গাকে আমি আবদ্ধ করেছি তার ভিতরে যতটুকু চার্জ আছে ডিভাইডেড বাই এপসাইলন আর এপসাইলন নট। তাহলে প্রথমে আমাকে কিউ বের করতে হবে। তাহলে যদি কিউ বের করতে হয়, বাট আমার কিন্তু দেয়া আছে রো ভি। রো ভি মানে ভলিউম চার্জ ডেন্সিটি। তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি থেকে টোটাল চার্জ কিভাবে পাওয়া যায় এটা আমরা জানি, এর আগে দেখে আসছি। তার ভলিউম ইন্টিগ্রেশন করতে হয়। ভলিউম চার্জ ডেন্সিটিকে ভলিউম ইন্টিগ্রেশন করলে টোটাল চার্জ পাওয়া যায়। তাহলে এবার ভলিউম ইন্টিগ্রেশন পৃথিবীর সবচেয়ে সহজ, কারণ ভলিউম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, শুধু দেখে দেখে ফর্মুলা বসাইতে হয়, কোনো ডিরেকশন খুঁজতে হয় না। তাহলে এবার চলে আসো, আমরা এবার এখানে স্যার এটা কি ভি লিখছেন স্যার, মানে লিমিটের নিচে ইন্টিগ্রেশনের নিচে স্যার? ভি, এটাও ভি, ভলিউম ইন্টিগ্রেশন। ওকে স্যার। তাহলে এবার চলে আসো, আমাদের ডিভির ভ্যালু লাগবে কোন কোঅর্ডিনেটে? স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে। ডিভির দিক কি? কোনো দিক নাই, কারণ ডিভি ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে কিচ্ছু করতে হবে না, সাপ্লিমেন্টারিতে চলে যাও। গেলাম সাপ্লিমেন্টারিতে। সাপ্লিমেন্টারিতে গিয়ে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের আমার ভলিউম দরকার, তাহলে ভলিউমটা জাস্ট দেখে দেখে লিখো। তাহলে থাকে আর স্কোয়ার সাইন থেটা ডি আর ডি থেটা ডি ফাই। জাস্ট দেখে দেখে লিখো, আর স্কোয়ার সাইন থেটা ডি আর ডি থেটা ডি ফাই। তাহলে এবার চলে আসো, তাহলে আর স্কোয়ার সাইন থেটা ডি আর ডি থেটা ডি ফাই। তাহলে এবার আসো, আমাকে কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? 3 বার। আর এর রেসপেক্টে একবার, দেন থেটার রেসপেক্টে একবার, দেন ফাই এর রেসপেক্টে একবার। এবার কথা হচ্ছে, আমাকে প্রথমে রোভির ভ্যালুটা বসাতে হবে। সো রোভির ভ্যালু আমার কোয়েশ্চেনে দেয়া আছে, একটু খেয়াল করো। আমরা কিন্তু অনেক কথা বলে আসছি, তোমরা হয়তো হারাই গেছো যে আমরা রিজিয়ন 1 এ আছি, রিজিয়ন 2 তে এখনো যাই নাই। তাহলে এখানে রোভির ভ্যালু বসবে রিজিয়ন 1 এর জন্য। সো আমাদের রিজিয়ন 1 এ রোভির ভ্যালু কি ছিল? স্যার রো নট আর বাই আর। ভেরি গুড, রো নট আর বাই আর। ছোট আর বাই বড় আর। রো নট ছোট আর বাই বড় আর। সো রো নট স্মল r ডিভাইডেড বাই ক্যাপিটাল R, আর এখানে থাকবে r স্কয়ার, দেন সাইন থেটা, দেন dr d থেটা d ফাই। সো এগুলো বললাম তো, দেখে এখন মনে হচ্ছে অনেক কাজ, তুমি যখন জিনিসটা বুঝে যাবা তখন দেখবা যে কাজ অনেক কম। তাহলে এবার ফাই লাগবে, থেটা লাগবে, আর লাগবে। এবার লিমিট বসাতে হবে। লিমিট বসাতে গেলে তোমাকে বুঝতে হবে তুমি কতটুকু অংশের জন্য চার্জ বের করতে চাচ্ছ। তুমি শুধুমাত্র যেই অংশটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছো তার ভিতরে যতটুকু আছে তুমি ততটুকু বের করবা, তার বাইরে কিছু কনসিডার করতে হবে না। তাহলে তুমি খেয়াল করো যে তুমি কতটুকু অংশে কোন বলটার জন্য বের করতে চাচ্ছ, সবুজটা না কালোটা? সবুজটা স্যার, ইনার রেডিয়াসটা আর কি। ভেরি গুড, তুমি কিন্তু সবুজটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছো, কালোটার জন্য না। তাহলে তোমার চার্জ লাগবে শুধুমাত্র এতটুকুর জন্য। সো ব্যাপারটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে না? আমি আবার বলবো। জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমরা যেহেতু সবুজটার জন্য বের করছি, তাহলে এবার তোমরা সবুজ বলটা দেখে বলো আর এর লিমিট কতটুকু হবে? সবুজ বলটার জন্য আর এর লিমিট কতটুকু হবে? 0 থেকে 2 পাই। স্যার পুরাটা ঘুরবে, সার্কেলটা 0 থেকে 2 পাই। আর মানে কিন্তু রেডিয়াস, আর কিন্তু ঘুরে না। আর মানে রেডিয়াস। বলো কোথা থেকে রেডিয়াস, কোথা থেকে শুরু কোথায় শেষ? 0 to 2 পাই। 0 to capital R। 0 টু ক্যাপিটাল আর কিন্তু এই জায়গায় চলে যাবে। স্যার 0 থেকে আর 0 to r মাইনাস, মানে ক্যাপিটাল r মাইনাস r। ক্যাপিটাল আর মাইনাস 0 to R হবে। স্যার 0 থেকে আর হবে স্যার, ছোট হাতের আর। ভেরি 0 গুড, থেকে small r। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে লিমিট হবে 0 থেকে স্মল r পর্যন্ত, ঠিক কি না? জাস্ট আমার বলটা যেখান থেকে শুরু যেখানে শেষ, শুরু 0 থেকে, বাট শেষ হবে কোথায়? এই জায়গাটায় শেষ হবে। এই জায়গায় রেডিয়াস কত? স্মল আর কিনা? তাহলে এবার আসো, এবার চলে আসো নেক্সট, আমাদের থেটা লাগবে। সো থেটা ঠিক আগের মতোই, আমি তো পুরো বলটাই নিচ্ছি। তাহলে পুরো বলের জন্য থেটার লিমিট হয় 0 থেকে পাই। ফাই এর
লিমিট লাগবে পুরো বলের জন্য ফাই এর লিমিট পাই। হয় 2 পাই। সো এবার এগুলো সবকিছু বসাও, এই সব কিছু বসাই ইন্টিগ্রেশন করো। সো ইন্টিগ্রেশন করার পরে ফাইনালি তুমি কিউ এর যা ভ্যালু পাবা সেই কিউ এর ভ্যালু রো নট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ক্যাপিটাল আর বাইরে চলে আসবে, আর কিউবকে ইন্টিগ্রেট করলে তুমি ফাইনালি পাবা আর টু দি পাওয়ার 4/4 লিমিট বসাই দিলেও এটাই থাকবে, আর বাকিটা পাবা হচ্ছে 4 পাই। সো এটা তুমি করবা, করলে দেখো খুব সিম্পল ইন্টিগ্রেশন করলে এটা আসে। তাহলে এটা যদি থাকে তাহলে 4 কেটে গেল, ফাইনালি আমরা যা পেলাম সেটা হচ্ছে রো নট পাই আর টু দি পাওয়ার 4 স্মল আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে আমরা এখান থেকে রাইট সাইড যা পাচ্ছি দ্যাট ইজ কিউ ডিভাইডেড, কিউ এর ভ্যালু হচ্ছে রো নট পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট ক্যাপিটাল আর। এবার লেফট সাইড আর রাইট সাইড কে একসাথে করো। সো আমরা লেফট সাইড থেকে যা পেয়েছি সেই লেফট সাইড থেকে পেয়েছিলাম এপসাইলন আর 4 পাই আর স্কোয়ার, আর এখানে রাইট সাইড থেকে যা পেলাম সেটা হচ্ছে রো নট পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এপসাইলন আর ইজ ইকুয়াল টু রো নট, পাই কেটে যাবে, থাকবে ডিভাইডেড বাই 4 এপসাইলন নট আর। বাট আমাকে তো কমপ্লিট ই বের করতে, কমপ্লিট ই বের করি তাহলে ডিরেকশন সহ আসতে হবে। তাহলে কমপ্লিট ই ইজ ইকুয়াল টু ই আর মানে হচ্ছে ডিভাইডেড বাই 4 এপসাইলন নট ক্যাপিটাল আর, ডিরেকশন হচ্ছে এ আর। তাহলে আমাদের রিজিয়ন 1 এর জন্য আমরা যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এটা। অলরাইট, এবার 110 কোশ্চেন। স্যার আগের স্লাইডে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল তো স্যার, এই যে মানে থিটা কেন 0 থেকে পাই, জি স্যার। সেটা হচ্ছে জাস্ট খেয়াল করে দেখো যে আমাদের থিটার ডেফিনেশন ছিল হয় উপরের হাফে থাকবে তাহলে পজিটিভ, আর যদি নিচের হাফে থাকে তাহলে নেগেটিভ। তাহলে থিটাটা কিন্তু শুধুমাত্র ঘোরে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, তাহলে তুমি এর চেয়ে বেশি ঘুরতে পারে না থিটা। জি স্যার। তাহলে থিটাটা যদি এখানে থাকে, এই জায়গাটাকে যদি 0 বলি, তাহলে যখন সে ম্যাক্সিমাম ঘুরবে, ম্যাক্সিমাম সে কিন্তু এত দূর ঘুরতে পারবে, সে এর চেয়ে নিচে যাইতে পারে না। জি স্যার। এটাই হচ্ছে থিটার ডেফিনেশন। তাহলে ম্যাক্সিমাম সে পাই পর্যন্ত আসে। ওকে ফাইন। 114 কোশ্চেন। আর এর রিলেটেড আপনার এখানে যে মানে পায়ের মান কি এরকমই হবে যদি কিছু না দেওয়া থাকে, মানগুলো যদি না দেওয়া থাকে? কমপ্লিট সার্কেল থাকে বা মানে কমপ্লিট স্ফিয়ার থাকে। যদি তোমার হাফ স্ফিয়ার থাকে, মনে করো সাপোজ আমি তোমাকে স্ফিয়ারটা দিলাম এতটুকু, পুরো স্ফিয়ারটা দিই নাই, তাহলে এবার তোমরা আমাকে বলো তো লিমিট কেমন হবে? আমি পুরো স্ফিয়ার তোমাকে দিই নাই, এতটুকু দিয়েছি। আর হাফ হয়ে যাবে, মানে এখন যা আছে তার অর্ধেক হয়ে যাবে। কি হাফ হবে? কে হাফ হবে? থিটা হাফ হবে না ফাই হাফ হবে? ফাই হাফ হবে। তাহলে 0 থেকে পাই। থিটার কি হবে? কেন? থিটা কিন্তু দেখো থিটা শুধু উপরে ঘুরতে পারে, নিচে তো ঘুরতেই পারে না। তাহলে এখান থেকে শুরু করে এতটুকুতেই কিন্তু থিটা শেষ। অবস্থাটা বোঝো, আমার স্ফিয়ারটা কিন্তু এতটুকু, সো থিটা ঘুরলো, ঘুরে যখন এখানে চলে আসলো থিটা শেষ। থিটা তো এদিকে যাইতেই পারবে না, কারণ এদিকে তো কিছু নাই। তাহলে ওটা হবে পাই/2। কথাটা কি বুঝতে পারছো না পারো নাই? এইটা যদি এরকম থাকে, কথাটা কি বোঝা গেছে? জিনিসগুলো একটু খেয়াল রাখবা। অলরাইট, এবার নেক্সট চলে আসো রোল 81। স্যার আমি আর এর লিমিটটা যদি একটু বুঝিয়ে দেন, কানেকশন চলে গেছে। ওকে ফাইন। আর এর লিমিটটা হচ্ছে যে আমরা যেই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি সেই জায়গার ভেতরে কতটুকু চার্জ আছে, দ্যাট উইল বি দ্য আর এর লিমিট। তাহলে তুমি খেয়াল করো আমি কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি। আমার পুরো চার্জটা এইটার মধ্যে আছে, বাট আমি কিন্তু রিজিয়ন 1 এর এভরিওয়্যারে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি। তার মানে আমি বেসিক্যালি এই সবুজ যে ডটেড লাইনটা আছে তার উপরে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি, কালো ডটেড লাইনটার উপরে না।
তাহলে আমি যদি সবুজ ডটেড লাইনটার উপরে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে আমার চার্জ লাগবে এই সবুজ ডটেড লাইনটার ভিতরে যতটুকু চার্জ আছে। তাহলে সবুজ ডটেড লাইনটার রেডিয়াস শুরু হয়েছে কোথা থেকে? 0 থেকে। রেডিয়াস শেষ হয়েছে কোথায়? এখানে কিন্তু শেষ হয় নাই, শেষ হয়েছে কিন্তু এই জায়গাটায়। তাহলে রেডিয়াসটা শেষ হয়েছে স্মল আর এ গিয়ে, এই কারণে 0 থেকে স্মল আর। রুল 74। স্যার আমাদের রাইট হ্যান্ড সাইডে রো ভি ডিভি কেন লিখলাম? রো ভি ডিভিটা কেন লিখলাম? কারণ আমাকে মানে ভলিউমের সাপেক্ষে কেন করলাম? হ্যাঁ, ভলিউমের সাপেক্ষে কেন করলাম তার কারণ হচ্ছে আমার কোয়েশ্চেনে রো ভি দেওয়া আছে, রো এস দেওয়া নাই। সো যেহেতু রো ভি দেওয়া আছে, তাহলে টোটাল চার্জ বের করার জন্য আমাকে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যদি রো এস দেয়া থাকতো তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা সারফেসের রেসপেক্টে করতে হতো। এখানে যদি রো এল দেয়া থাকতো তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা লাইনের রেসপেক্টে করতে হতো। সো আমার এখানে যেহেতু ভলিউম চার্জ ডেনসিটি দেয়া আছে, আমি যখন টোটাল চার্জ বের করব, খেয়াল করে দেখো, টোটাল চার্জ বের করার জন্য আমাদের ডিস্ট্রিবিউশনে 3 রকমের দেয়া ছিল, হয় সারফেস অথবা লাইন অথবা ভলিউম। আবার কোয়েশ্চেন বলছে আমার ভলিউম ডিস্ট্রিবিউশন আছে, এই কারণে আমাকে ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। এই বাট একটু খেয়াল করো, আমি এই রেজাল্টটা পেয়েছি কিন্তু শুধুমাত্র এতটুকুর জন্য, মানে এই রেজাল্ট শুধুমাত্র রিজিয়ন 1 এর জন্য। রোল 85 কোয়েশ্চেন। রোল 85 কোয়েশ্চেন। স্যার আপনি এখানে ওয়াই এক্সিস বরাবর থাকছেন, এটা স্যার এক্স এক্সিস বরাবর থাকতো, তখন স্যার থিটার মানটা কি হতো? স্যার এখানে 0 থেকে কি 2 পাই হতো তখন? এক্স অ্যাক্সিস বরাবর বলতে কোনটা বোঝাচ্ছ? দ্যাট ইজ এইটা। স্যার কোয়েশ্চেনটা বুঝি না। স্যার আপনি এই স্যার এই একটা एग्जांपल দিলেন না যে 0 থেকে পাই বাই 2 হবে, এটা স্যার আপনি ওয়াই এক্সিস বরাবর ধরছেন। যদি এটা যদি আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর ধরি স্যার, তাহলে স্যার কি হবে? ভেরি গুড কোয়েশ্চেন। যদি এরকম থাকতো, তুমি এটা বলতে জি স্যার, এটা স্যার তখন তো স্যার থিটার মানটা কি স্যার 0 থেকে 2 পর্যন্ত হইতো? হ্যাঁ, থিটার মানটা জাস্ট, আচ্ছা এখানে তোমার, আচ্ছা ফাইন, এটা একটা ভালো কোয়েশ্চেন করছো। এর আগেরটা একটু খেয়াল করো। আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে তুমি এখানে জাস্ট মনে করো এরকম অবজেক্টটা এরকম আছে, জাস্ট নিচের হাফটুকু নাই। তাহলে যদি নিচের হাফটুকু না থাকে, এটা তোমাদেরকে কিভাবে করে বুঝাইলে তোমরা সবচেয়ে ভালো মনে রাখতে পারবা। এটার ক্ষেত্রে থিটার ভ্যালুটা 0 থেকে পাই পর্যন্ত আসবে না? হ্যাঁ, বাট না, ওখানে একটা জায়গায় আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছিলাম, বাট আসলে জিনিসটা এখন এখানে এসে আসলে কঠিনই হয়ে গেছে। জাস্ট ব্যাপারটা খেয়াল করো, থেটা ব্যাপারটা কিভাবে করে আসে। থেটা ব্যাপারটা আসে হচ্ছে এরকম করে, দ্যাট ইজ আমি এক সাইড থেকে বুঝাইতে পারবো না, যে আমার এই লাইনটার তুমি যখন একটা সাইড ঘোরাও তখন দেখো নিচের অংশটা কিন্তু অটো ঘুরতে থাকে। সো থিটাটা আসে আমাদের পুরো, কেন আমরা 0 থেকে পাই পর্যন্ত বলি, তার কারণ হচ্ছে যে আমি এখান থেকে স্টার্ট করলাম, জাস্ট এই কলমটা খেয়াল করো, কলমের ঠিক মাঝখানে আমার পিভটিং পয়েন্টটা আছে, ঘোরানোর পয়েন্টটা আছে। তাহলে এইটা যদি 0 হয়, জাস্ট দেখো আমি এটাকে ম্যাক্সিমাম কতটুকু ঘোরালে দেখো আমার সার্কেলটা কমপ্লিট হয়। আমি ঘোরাচ্ছি, নিচের লাইনটা কিন্তু অটো ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন এই জায়গাটায় আসে দেখো তো নিচের লাইনটাও কিন্তু পুরোটা ঘুরে গেছে, ঠিক কিনা? এই কারণে আমরা বলি যে 0 থেকে 2 পাই পর্যন্ত যদি আমি থেটাটা ঘুরাই তাহলে আমার এই ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট হয়ে যায়। এবার তুমি চিন্তা করো হাফের জন্য কি অবস্থা হয়। যখন তোমার এরকম হাফ সার্কেল আছে তখন কিন্তু এইটা কিন্তু পুরোই আছে, তো ফাই এর লিমিট হবে 0 থেকে 2 পাই পর্যন্ত, কারণ এইটা পুরোটাই আছে। প্রবলেম হয়ে গেছে এটার কি অবস্থা। এইখানে খেয়াল করো, তোমার ঘোরাতে হবে কি অবস্থায়। আমি যদি এই জায়গাটাই চিন্তা করি যে আমি এই জায়গাটাকে 0 বলবো সাপোজ, তাহলে এই জায়গাটাকে যদি 0 বলি, আমি এই অংশটা যখন ঘুরাই তখন কিন্তু অটো এই অংশটা ঘুরে যায়। তাহলে আমার এখানকার লিমিট, আমি যদি এখানটাকে 0 বলি, তাহলে এই অংশটা যখন ঘুরাবো তখন সাথে সাথে কিন্তু এই অংশটাও হয়ে যাচ্ছে। তাহলে লিমিট হবে 0 থেকে পাই বাই 2। তোমরা কি এটা বুঝতে পারছো? স্যার আবার বলেন। দ্যাট ইজ জাস্ট তুমি চিন্তা করো যে আমি এখান থেকে স্টার্ট করলাম, সো আমি যদি এখান থেকে স্টার্ট করে এই অংশটাকে হাফ ঘুরাই,
এই অংশটা কিন্তু অটো ঘুরবে যদি এটা নিচে ঘুরছে, বাট আমি যদি এটাকে পুরোটা ঘুরাতে যাই তাহলে কিন্তু কমপ্লিট সার্কেল হয়ে যাবে। কমপ্লিট তো আমার দরকার নাই, আমার শুধু হাফ পার্টটা দরকার। সো হাফ পার্টটা পাওয়ার জন্য বেসিক্যালি আমাকে হাফ পরিমাণ ঘোরাতে হয়। সো আমার থেটার জন্য ফুলটা কত, ফুলটা হচ্ছে পাই বাই পাই, তাহলে হাফ কতটুকু ঘোরাতে হবে, দ্যাট ইজ পাই বাই 2। ঠিক আছে এবার? সো থেটাটা একটু টাফ, মানে ভিজুয়ালাইজ করতে পারাতে একটু টাফ। ফাইটা সহজ, কারণ ফাইটা আমরা দেখলেই বুঝতে পারি যে ফাই কতটুকু ঘুরেছে। তুমি জাস্ট হাফ সার্কেলের ক্ষেত্রেও কি স্যার ফাইয়ের মানটা কি স্যার 0 থেকে 2 পাই হবে? হাফ সার্কেলের না, এরকমের জন্য জাস্ট খেয়াল করে দেখো, তুমি কিন্তু পুরোটা কনসিডার করছো না, জাস্ট দেখো। না হাফ টুক করছি স্যার, হ্যাঁ 0 থেকে পাই হবে। এক্স্যাক্টলি, তখন 0 থেকে পাই হবে, কিন্তু 0 থেকে পাই বাই 2 হবে, কারণ তুমি এটাকে উপরেরটা যখন ঘুরবা নিচেরটা অটো ঘুরে যাবে। হ্যাঁ ওকে ফাইন। তার মানে কি এইটা যে থিটা পাই এর অর্ধেক? নট নেসেসারি, বাট নট নেসেসারি, কারণ এই জায়গায় খেয়াল করো, এখানে তোমার থেটা হচ্ছে পাই আর ওখানে হচ্ছে পাই বাই 2, বাট এইটার জন্য খেয়াল করো, এটার জন্য কিন্তু থেটা ফাই 2 পাই আছে, কারণ এখানে কিন্তু পুরোটাই আছে, এই সার্কেল পুরোটাই আছে, বাট এই সার্কেলটা কিন্তু পাই বাই 2 হয়ে গেছে। বুঝে গেছে? সো ওইটা বলা যাবে না, থেটা ফাই ইন্ডিপেন্ডেন্ট, রিলেটেড না। ওকে ফাইন, তাহলে এবার আসো, স্যার ইন্টিগ্রেশনটা একটু সহজ করে দিলে ভালো হতো স্যার। ইন্টিগ্রেশনটা কি আরেকটু সহজ করে দিব? বুঝি নাই। স্যার এদিকে একটু বুঝি না স্যার, ইন্টিগ্রেশনটা করলেন যে। ইন্টিগ্রেশনটা তো আমি করি না, ইন্টিগ্রেশন তুমি বাসায় গিয়ে করবা, আমি শুধু আনসার লিখে দিচ্ছি। স্যার হাফ সার্কেল হলেই তো তাইলে আমরা মানে থেটার সমান পাই বাই 2 বলতে পারতেছি। হাফ সার্কেল হলে থেটা সমান, ইয়েস, হাফ সার্কেল হলে আমরা থেটা সমান পাই বাই 2 বলতে পারি। এটা যে এক্সিসেই হোক, এক্স্যাক্টলি যেই অ্যাক্সিসেই হোক না কেন, বাট ফাই এরটা বলতে পারছি না, ফাইটা ডিপেন্ড করে এটা তো না, এভাবে আছে। ভেরি গুড অবজারভেশন। ওকে, রোল 23 কোশ্চেন। স্যার লাস্টে যে পার্টটা স্যার, এই যে এর উপর যে ভেক্টর দিয়ে যে লাস্টে একটা পার্ট দেখাইছেন, এটা স্যার যে একক ভেক্টর দ্বারা যে মাল্টিপ্লিকেশন হয়েছে স্যার, এই জিনিসটা একটু বুঝি নাই। এই জিনিসটা বোঝো নাই, সেটা হচ্ছে জাস্ট খেয়াল করে আসো, আমাদের এটা তো পুরনো গল্প। দ্যাট ইজ আমরা কিন্তু বের করতে চাই ই আর না, আমরা বের করতে চাই ই ভেক্টর। সো ই ভেক্টরের মধ্যে দুইটা আছে, সো প্রথমে আমি ই আরটা আগে বের করে নিয়ে আসছি। সো ই আর এর ভ্যালুটা বের করলাম, সো ই আর এর ভ্যালু এটা আসছে, বাট আমাকে তো কমপ্লিট ভেক্টরটা লাগবে। সো কমপ্লিট ভেক্টরটা পাওয়ার জন্য আমাকে কি ই আর এর মানটা বসাই দিতে হবে। তাহলে ই আর এর মানটা যখন বসাই দিলাম তখন আমি কমপ্লিট ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। অলরাইট, তাহলে এবার চলে আসো আমরা পরের অংশটায় আসি। পরীক্ষায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি পরীক্ষায় পুরোটা কখনোই দিই না, যে কোনো একটা পার্ট দিই। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো, ওটাই ভাবতেছিলাম তো 60 মিনিট তো আমার এক ম্যাথ করতে চলে যাবে, যাবো না না, এরকম কিছুই হবে না। সো আই উইল বি ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট ইট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এখন যতগুলো কথা বলছি তুমি যখন নিজে এগুলো বুঝে যাবা তখন দেখবা যে এটা ফট করে হয়ে গেছে। চলে আসো রিজিয়ন, একটু পরে আমি এটা শেষ করি, তারপর এবার আমরা রিজিয়ন 2 তে চলে আসি। সো আমাদের রিজিয়ন 2 এর ডেফিনেশন দেয়া আছে, যখন স্মল আর ক্যাপিটাল আর এর চেয়ে বড়। আমরা এবার এরকম কোন জায়গায় আছি, সো জিনিসটা ওখানে বারবার রেফার করাচ্ছি, আমি এখানে ড্র করি তাহলে আমাদের সুবিধা হবে। সো এটা হচ্ছে আমার সেই ক্যাপিটাল আর এর চার্ট, এটা ছিল আমার বর্ডার লাইন। এর আগে আমি এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড যে কোনো জায়গায় বের করেছি, এবার আমি রিজিয়ন 2 তে বের করতে চাচ্ছি যে কোনো জায়গায়। সো আবার আগের মতোই ডেফিনেশন থেকে, যদি আমাকে যে কোনো জায়গায় বের করতে হয় তাহলে যে কোনো জায়গা হচ্ছে এখান থেকে স্মল আর রেডিয়াসের আরেকটা সার্কেল নাও, বাট এবার সার্কেলটা বাইরে হবে। সার্কেল বলতে আমি স্ফিয়ার বোঝাচ্ছি, কারণ এটা তো 3 ডাইমেনশনাল। তাহলে স্মল আর রেডিয়াসের একটা স্ফিয়ার নাও। এবার আমি এই ক্যাপিটাল আর এর বাইরে যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি, তাহলে ক্যাপিটাল আর এর বাইরে যে কোনো জায়গাটায় আমাকে ইলেকট্রিক ফিল্ড কনসিডার করতে হবে। তাহলে আমি ক্যাপিটাল আর এর চেয়ে বড় এমন যে কোনো একটা রেডিয়াস নিলাম, সেই রেডিয়াসের উপরে যে কোনো জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি। টার্গেট ক্লিয়ার? তাহলে আবার ঠিক আগের মতো স্টেপগুলো দেখো, হুবহু সেম। তাহলে আমাকে বাইরে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের শুধুমাত্র একটা কম্পোনেন্ট থাকবে। কেন? কারণ জাস্ট স্টেপগুলো খেয়াল করো, কারণ কোয়েশ্চেনে হিন্ট দিয়ে দিয়েছে যে শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট থাকবে। তাহলে ই আর বের করার জন্য
আমাকে ফার্স্ট পস্টুলেটের ইন্টিগ্রাল ফর্ম ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? তার কারণ কোয়েশ্চেনে চার্জ দেয়া আছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। তাহলে যদি চার্জ দেয়া থাকে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হয়। ভেরি গুড। তাহলে এবার প্রথমে আমরা লেফট সাইড নিয়ে কাজ করতে চাই। তাহলে যদি লেফট সাইড নিয়ে কাজ করি তাহলে আমাদের ই ডট ডিএস লাগবে। সো এবার দেখো কাজগুলো জাস্ট রিপিটেড, জাস্ট এইটাকে জাস্ট খেয়াল করো, এটাকে যদি পুরোটা হিসাব করি, একবারে করে ফেলি কারণ এখন তোমরা হোপফুলি একবারে পারবা। এখানে থাকবে ই আর, আর ডিএস এ শুধুমাত্র এ আর কম্পোনেন্ট লাগবে। এ আর কম্পোনেন্ট এর মান আমাদের থাকে আর সাইন থেটা ডি থেটা ডি ফাই। তাহলে আমরা কমপ্লিট সার্কেল আমরা কমপ্লিট স্ফিয়ার চিন্তা করছি কারণ হাফ তো দেয়া নাই, কমপ্লিটটাই দেয়া আছে। সো যেহেতু কমপ্লিটটা দেয়া আছে তাহলে আমাদের থেটার লিমিট হবে 0 থেকে পাই আর ফাই এর লিমিট হবে 0 থেকে 2 পাই। তাহলে এই পার্টটা ইন্টিগ্রেট করার পরে ফাইনালি তুমি একই জিনিস পাবা, আর ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। কেন? কারণ সিমেট্রি। সো জাস্ট স্টেপগুলো একটু খেয়াল করো। আর ইন্টিগ্রেশনের বাইরে কারণ ডিআর নাই, এই পার্টটুকু ইন্টিগ্রেট করলে 4 পাই পাওয়া যায়, এটা তোমরা বাসায় করে দেখবা। তাহলে এখান থেকে আমরা পাবো 4 পাই। আচ্ছা একটু এখানে, আচ্ছা এখানে মানে আমি একটা আর স্কোয়ার মিস করে গেছি না, ওখানে আর স্কোয়ার ছিল, আমাদের ফর্মুলা বলতো আর স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমাদের যা থাকবে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ই আর। সো এই পার্টটা হুবহু আগের মতো, কোনো পার্থক্য নেই। তাহলে এবার চলে আসো, আমরা রাইট সাইডে কাজ করতে যাচ্ছি। সো যদি আমরা রাইট সাইডে কাজ করতে চাই তাহলে আমাদের কিউ ডিভাইডেড বাই এপসাইলন আর এপসাইলন নট লাগবে। এবার চার্জ বের করি আগে। চার্জ মানে কি আগের মতোই, আমাদের তো রো ভি দেওয়া আছে, রো ভি ডিভি। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন আমাকে বলো যে কিউ চার্জ মানে কি? সো আমাদের এখানে বলে দেয়া আছে এই জোনের মধ্যে চার্জ হচ্ছে 0, কোয়েশ্চেনে বলে দেয়া আছে এই জোনের মধ্যে চার্জ 0, তার মানে এই জায়গাটুকুতে কোনো চার্জ নাই। তাহলে বলো এখন ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। চার্জ মানে কিন্তু তুমি যতটুকু বল আবদ্ধ করেছো তার ভিতরে যতটুকু চার্জ আছে। তাহলে ছোট আর মাইনাস বড় আর, ছোট আর মাইনাস বড় আর, ছোট আর মাইনাস বড় আর মানে তো এইটুকু, এটুকুর মধ্যে তো কোনো চার্জ নাই। ছোট আর মাইনাস বড় আর শুধু বড় আর, শুধু বড় আর। ভেরি গুড। তাহলে খেয়াল করে দেখো, এবার এখানে একটু খেয়াল করো যে এই জায়গাটায় তোমরা একটা জিনিস মিস করো, যে আমাদের আর মানে কিন্তু দ্যাট ইজ কিউ মানে হচ্ছে তুমি যতটুকু জায়গা আবদ্ধ করবা তার ভেতরে যতটুকু চার্জ আছে তোমাকে পুরোটাই কনসিডার করতে হবে। তাহলে তুমি যতটুকু জায়গা আবদ্ধ করেছো তার ভেতরে কিন্তু এবার দুইটা জায়গা আছে, একটা জায়গায় চার্জ আছে একটা জায়গায় চার্জ নাই। এই পুরাটার মধ্যে চার্জ আছে কিন্তু আমাদের এই জায়গাটুকুর মধ্যে চার্জ নাই। তাহলে তোমাকে পুরোটাই কনসিডার করতে হবে। দ্যাট মিন্স এই ইন্টিগ্রেশনটা করতে গেলে তোমাকে এই পুরোটাকে দুইটা জোনে ভাগ করতে হবে। সো আমাদের একটা জোন হচ্ছে আর পর্যন্ত, 0 থেকে আর পর্যন্ত একটা জোন, দ্যাট ইজ যতটুকুর মধ্যে চার্জ আছে। তাহলে আমাদের একটা হচ্ছে আর পর্যন্ত রো ভি ডিভি, আর আরেকটা হচ্ছে যেখানে আমাদের আর এর চেয়ে বড়, বা এটাকে আমরা এভাবে করে বলি, তোমরা যেভাবে করে বুঝতে সুবিধা হয় লিখো। একটা হচ্ছে ক্যাপিটাল আর পড়ছে ক্যাপিটাল আর এর চেয়ে বড়, যেখানে কোনো চার্জ নাই, রো ভি ডিভি। সো এই অংশটায় চার্জ নাই বাট এই অংশটায় চার্জ আছে। তাহলে এবার এটা আরেকবার বলবো, সেটা হলো যে আমাদের কিউ মানে হলো তুমি যেই অংশটাকে আবদ্ধ করলা তার ভেতরে যতটুকু চার্জ আছে। তুমি কিন্তু বের করছো, এবার তুমি এই জায়গায় এবার যেই অংশটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছো দ্যাট ইজ দ্য গ্রিন লাইন। সো তুমি এই গ্রিন লাইনের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছো।
তো যখন তুমি এই গ্রিন লাইনটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছো, তো তখন গ্রিন লাইনের ভেতরে এবার কিন্তু দুই রকমের জায়গা আছে। একটা জায়গা হচ্ছে এই কালো অংশটুকু যার ভিতরে চার্জ আছে, আরেকটা হচ্ছে এই অংশটুকু যেটার ভেতরে কোনো চার্জ নাই। তাহলে এই ইন্টিগ্রেশনটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ভেতরেরটার জন্য, একটা হচ্ছে বাইরেরটার জন্য। তো বাইরের অংশটায় কোনো চার্জ নাই, ভেতরের অংশটায় চার্জ আছে। তাহলে বাট ভেতরের অংশটা পুরোটাই কনসিডার করতে হবে, কারণ আমি পুরোটাই কনসিডার করেছি। তাহলে এবার ভেতরের অংশটার জন্য কি স্যার রিজন 1 এর ওই ফর্ম এটা লিখলাম না যে 0 পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার ভেতরের অংশটার চার্জ তো তুমি জানো, আগে থেকে দেয়া ছিল রো নট স্মল আর বাই ক্যাপিটাল আর। এবার ডিভি তো তোমার থেকে চলে আসবে, ডিভি তোমার চলে আসবে আমাদের ফর্মুলা থেকে। সো ফর্মুলা বলে আর স্কোয়ার সাইন থেটা ডি আর ডি থেটা ডি ফাই। এটা লিমিট একটু পরে বসাই, এটার জন্য কোনো ক্যালকুলেশন লাগবে না, কারণ এখানে রো ভি 0 বলে দেয়া আছে, বাইরেতে রো তো 0। তাহলে এবার এটার জন্য লিমিট। সো এটাকে তোমরা সবাই বুঝতে পারছো? কারণ ভেতরের অংশের জন্য চার্জ ডেনসিটি একরকম, বাইরের জন্য একরকম। তাহলে এবার আসো আমরা কিউ বের করতে যাচ্ছি। আগের লাইনে স্যার এই রো ভিটা 0 লিখলেন কিসের জন্য স্যার? আগের লাইনে মানে হ্যাঁ কারণ আমাদের কোয়েশ্চেনে বলে দেয়া ছিল, এই যে কোয়েশ্চেনে বলে দেয়া আছে। ও আচ্ছা ঠিক আছে, খেয়াল করছিলাম। তাহলে এবার চলে আসো, এবার আমরা কিউ বের করতে যাচ্ছি। জাস্ট ওই লাইনটাই আরেকবার লিখি। তাহলে আমাদের এখানে যা থাকবে রো নট স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এখানে আর স্কোয়ার দেন সাইন থেটা দেন ডি আর ডি আর ডি থেটা ডি ফাই। তাহলে এখানে আর এর লিমিট লাগবে, দেন থেটার লিমিট সার্কেল কনসিডার করছি। তাহলে আমাদের ফাই এর লিমিট হবে 0 থেকে 2 পাই, there is no question about that। আমাদের থেটার লিমিট হবে 0 থেকে পাই, এখানেও কোনো কনফিউশন নাই। এবার বলো আর এর লিমিট কতটুকু হবে? স্মল আর এর লিমিট কতটুকু? আমার ফিগার কিন্তু এটা। স্মল আর এর লিমিট কতটুকু? 0 থেকে ক্যাপিটাল আর। ভেরি গুড, 101। যদিও ভেরি গুড। সো 0 থেকে ক্যাপিটাল আর 101, যদিও এটা আমাকে কোয়েশ্চেন করছে, বাট সামহাউ এটা হয়ে গেছে 0 থেকে ক্যাপিটাল আর। কারণ আমার কিন্তু এবার পুরোটাই কনসিডার করতে হবে বক্সের ভিতরে, দ্যাট ইজ ওই গোলকের ভিতরে আমার পুরো কালো বলটাই ঢুকে গেছে। সো যতটুকু ঢুকবে আমাকে ততটুকু কনসিডার করতে হবে। তাহলে এবার এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে কিউ সমান আসবে রো নট বাইরে চলে আসবে, ক্যাপিটাল আর বাইরে চলে আসবে, এখানে আর কিউব ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 4/4 হবে। তাহলে এখানে আসবে আর কি, সরি, এখানে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের এখানে আসবে আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর এটা করলে আসবে 4 পাই। সো এটা তোমরা করে দেখবা, করলে আসে। তাহলে এবার 4 এখান থেকে কেটে যাবে, আমরা যা পাবো সেটা হচ্ছে রো নট পাই আর কিউব। তাহলে এবার লেফট সাইড আর রাইট সাইড কে ইকুয়েট করো। সো লেফট সাইডের আমাদের যা ছিল সেটা আমরা পেয়েছিলাম এপসাইলন আর দেন 4 পাই স্মল আর স্কোয়ার, আর রাইট সাইডে পেলাম রো নট পাই আর কিউব। তাহলে ই আর সমান আমরা পাচ্ছি এখানে রো নট পাই পাই কেটে যাবে, তাহলে আর কিউব। আচ্ছা, এখানে রাইট সাইডে একটা পার্ট আমার বারবার ভুল পড়ে যায়, এখানে এপসাইলন আর এপসাইলন নট ছিল, তাহলে 4 পাই এপসাইলন আর এপসাইলন নট, পাইটা থাকবে না। দ্যাট ইজ আমাদের রাইট সাইডে কিন্তু ছিল কিউ ডিভাইডেড বাই এপসাইলন আর এপসাইলন নট। তাহলে এবার যদি আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসি টোটাল, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইআর এর ভ্যালু হচ্ছে রো নট আর কিউব ডিভাইডেড বাই 4 এপসাইলন আর এপসাইলন নট, স্মল আর স্কোয়ার বাদ পড়ে গেছে, স্মল আর স্কোয়ার, ডিরেকশন হচ্ছে এ আর। বাট এটা কার জন্য? যখন আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর চেয়ে বড়। এই তোমরা কি এটা বুঝতে পারছো সবাই?
আবার বলছি এটা তুমি নিজে বাসায় একবার প্র্যাকটিস না করা পর্যন্ত অলওয়েজ কঠিন লাগবে। সো তোমরা আজকে বাসায় এটা অবশ্যই রিপিট করবা এবং এরকম একটা প্রবলেম তোমাদের এই যে প্র্যাকটিস প্রবলেম আছে এর মধ্যে দেয়া আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই কোন প্রবলেমটা এটার সাথে মিলে, মোস্ট প্রবাবলি এইটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। সো তোমরা এরকম একটা প্রবলেম নিজে সলভ করবা, নিজে যতক্ষণ না করবা ট্রাস্ট মি তোমরা এটা করতে পারবা না, কারণ এটা সহজ না, আমি জানি প্রবলেমটা সহজ না। সো এই কারণে নিজে করে আগামী ক্লাসে আমাকে আবার বলবা, দ্যাট ইজ ক্লাসের মধ্যে আমি নিব না, ক্লাসের পরে আমি তোমাদের এই প্রবলেমটা সলভ, মানে যাদের প্রবলেম আছে আমি আবার রিপিট করব। তাহলে স্যার। এবার একটু আসো, বলো। স্যার এর আগের স্লাইডটা একটু যাবেন? আসলাম। স্যার এই যে দেখেন লেফট সাইডে স্যার আমরা সারফেস ইন্টিগ্রেশন করলাম, আর রাইট সাইডে স্যার ভলিউম ইন্টিগ্রেশন করলাম কেন স্যার? তার কারণ হচ্ছে আমাকে লেফট সাইডে যে সারফেস ইন্টিগ্রেশন করতে বলছে, আর রাইট সাইডে আমার চার্জের ডেনসিটি দেয়া ছিল ভলিউম চার্জ ডেনসিটি, এই কারণে ভলিউম ইন্টিগ্রেশন করতে হয়েছে। যদি আমাদের কোয়েশ্চেনে জাস্ট মনে করো আমাদের এই জায়গায় যদি রো এস দেয়া থাকতো পরীক্ষায়, তাহলে আমি এই জায়গায় কিন্তু ভলিউম করতাম না, এই জায়গায় সারফেসই করতাম। সো এই ভলিউমটা টোটালি করছি আমার চার্জ ডেনসিটি কি ধরনের দেয়া আছে তার উপরে। আর এই রাইট সাইডে আমি যে সারফেস ইন্টিগ্রেশন করছি এটা অলওয়েজ সারফেসই করতে হবে, কারণ আমার ফর্মুলাই বলে এখানে সারফেস ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, একটা প্রশ্ন স্যার, সো স্যার ওই ফিগারটা একটু জান স্যার, স্যার এই যে মানে 0 থেকে স্যার ক্যাপিটাল আরটা স্যার এটা মানে ক্লিয়ার হলো না স্যার। এই জায়গাটা ক্লিয়ার? স্যার আপনি কি স্যার বলছিলেন না যে স্যার পুরাটা চার্জ বের করতে? তুমি তো পুরোটা, হ্যাঁ এবার খেয়াল করো, পুরোটা চার্জই বের করছো, বাট এই পুরোটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ এতটুকু পর্যন্ত যেখানে চার্জ আছে, একটা ভাগ এতটুকু পর্যন্ত যেখানে চার্জ নাই। বুঝতে পারছো? তাহলে আমি এই অংশটার রেজাল্ট হচ্ছে এইটা, তাহলে এই অংশটার জন্য তোমার আর এর লিমিট কত হবে? 0 থেকে ক্যাপিটাল আর। বুঝতে পারছো? ওকে ফাইন, এবার চলে আসো। এবার জাস্ট এইটা এই কোয়েশ্চেনের সাথে আমি কখনোই দিই না, কারণ এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাট আমরা রেজাল্টটা একটু সামারি করি। মাঝে মধ্যে আমি এখান থেকেই একটা কোয়েশ্চেন দিই, দ্যাট ইজ পরীক্ষায় হয়তো তোমাদের এভাবেই বলে দেয়া থাকলো যে ফর এ সার্টেন সিস্টেম described in spherical coordinate the electric field is found to be, আমরা প্রথম যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা ছিল এপসাইলন নট আর স্কোয়ার, আমার ঠিক মনে নাই, একটু দেখে দেখে বলো কত আসে। এপসাইলন নট আর স্কোয়ার, দেন এখানে ছিল 4, দেন এপসাইলন আর, এপসাইলন ফাইন। তাহলে এটা ছিল আমাদের 0 থেকে ক্যাপিটাল আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম। আর আমরা পরেরটার জন্য পেয়েছি রো নট আর টু দি পাওয়ার আর কিউব, আই গেস ক্যাপিটাল আর কিউব, এখানে 4 এপসাইলন আর এপসাইলন স্মল আর স্কয়ার। তাহলে এটা ছিল যখন আর এর চেয়ে বড়। এখন মনে করো পরীক্ষার কোয়েশ্চেনটা একটু বোঝো। পরীক্ষার কোয়েশ্চেনটা হচ্ছে এইটা দেয়া আছে, এইটা দেয়া থাকার পরে ইউ আর আস্কড টু ড্র দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স। ডিস্টেন্সের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন ড্র করতে বলা হয়েছে। কোয়েশ্চেনটা বুঝতে পারছো? এইটাই একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন। দিস ইজ কল্ড টু ইন্টারপ্রেট আ রেজাল্ট। সো আমি রেজাল্ট তোমাকে দিয়ে দিব, এবার আমি তোমাকে ভেরিয়েশনটা ইন্টারপ্রেট করতে বলবো। এর আগে মনে হয় আমরা ডিস্কের জন্য এই কাজটা করছিলাম। তাহলে এবার চলে আসো, আমরা যদি এর জন্য রেজাল্ট ইন্টারপ্রেট করতে চাই তাহলে অবস্থাটা কেমন? অবস্থাটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আর থাকবে এবং ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড থাকবে। সো আর মানে হচ্ছে ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স, এবং ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে এবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবা যে যদি আমাদের ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস না হয়, তার মানে একটা বাউন্ডারি আছে, দুই জায়গায় দুই রকম, তাহলে আগে বাউন্ডারিটাকে আইডেন্টিফাই করে ফেলো। বাউন্ডারিটা কোথায়? সাপোজ এইটা হচ্ছে আমার ক্যাপিটাল আর পয়েন্ট, তাহলে ক্যাপিটাল আর এর চেয়ে ছোট অবস্থায় এক রকমের রেজাল্ট পাওয়া যাবে, ক্যাপিটাল আর এর চেয়ে বড় অবস্থায় আরেক রকমের রেজাল্ট পাওয়া যাবে। 87 কোয়েশ্চেন।
87 স্যার 3:15 বাজলে আপনাকে মনে করাই দিতে বলছে। হ্যাঁ, জাস্ট এটা শেষ করে আমরা ওখানে চলে যাব। ওকে স্যার। এটা কি সবাই বুঝতে পারছো যে প্রথমে আগে যদি কন্টিনিউয়াস থাকে, যেমন তোমরা ডিস্কের ব্যাপারে খেয়াল করো, আমাদের কিন্তু রিজিয়নটা কন্টিনিউয়াস ছিল, সো আমাদের কোনো প্রবলেম হয়নি। বাট এখানে যখন আমি এরকম ভেরিয়েশন দেখাইতে যাব, তখন আমাকে এই যে ভেরিয়েশনটা আছে তার কমন জায়গাটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তার মানে আর ক্যাপিটাল আর পর্যন্ত একরকম, ক্যাপিটাল আর এর পরে একরকম, সো আমি ওই জায়গাটা আইডেন্টিফাই করলাম। তাহলে এবার ক্যাপিটাল আর এর চেয়ে যখন আমি ছোট আছি, তখন ইলেকট্রিক ফিল্ডের আমি যদি ভ্যালু নিয়ে চিন্তা করি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু খেয়াল করে দেখো তো আর স্কোয়ারের প্রপোর্শনাল না? কারণ বাকি তো সবকিছু কনস্ট্যান্ট, আমি তো আর এর রেসপেক্টে ভেরিয়েশন বের করব, তাহলে আর স্কোয়ারের প্রপোর্শনাল। সো এই জিনিসটা যদি আমি প্লট করি তাহলে বলো দেখতে কেমন হবে? স্যার মূল বিন্দুগামী সরলরেখা মানে মূল বিন্দুগামী সরলরেখা মনে হয় না, মানে না স্যার, ভেরি গুড। 70 হাইপারবোলিক। দুইটা বোনাস খাতার মধ্যে লিখে রাখো। আই এম ভেরি হ্যাপি। এর আগের দিনে বোনাস ছিল, বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওটা লিখে রেখে দাও, আমি দিন শেষে তোমাকে জিজ্ঞাসা করব। দ্যাট ইজ তোমাদের যখন একদম শেষ 13th উইকে গিয়ে। তাহলে ই প্রপোর্শনাল আর স্কোয়ার, এটা বেসিক্যালি একটা প্যারাবোলা হয়। দ্যাট ইজ আর বাড়ালে ই বাড়বে, বাট সরল রৈখিক ভাবে বাড়বে না। সরল রেখা সমীকরণ y ইকুয়াল টু mx, বাট এইটা আসছে y ইকুয়াল টু mx স্কোয়ার। তাহলে এইটা একটা প্যারাবোলার মতো হয়, সো এটা একটা প্যারাবোলার মতো করে বাড়বে। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট। যখন আমার আর ক্যাপিটাল আর এর চেয়ে বড়, এবার খেয়াল করে দেখো ই কিন্তু বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে ই আর স্কোয়ার এর ইনভার্স। এবার বলো আমি যদি এবার প্লট করি, প্লট কেমন হবে? সর্বোচ্চ টার্ম থেকে নিচের দিকে যাবে, প্যারাবোলিক আকৃতি। একই একটা, ভেরি গুড। বাট এটাকে বলা হয় হাইপারবোলা, যেটা আরেকটু ফাস্টার রেটে কমে। দ্যাট ইজ আমি যদি এখান থেকে ড্র করি, এটা আরেকটু ফাস্টার রেটে কমবে, দ্যাট ইজ এর চেয়েও ফাস্টার রেটে কমে যাবে। সো দ্যাট উইল বি হাইপারবোলা। আমার বোনাস আসবে না স্যার? হ্যাঁ, তোমারও একটা বোনাস আছে, ওইটা ডবল বোনাস। ওটাতে আমি খুব খুশি হয়েছি, কারণ এই আনসারটা সোফার আমাকে এই স্যার ওরা তো ফুল মার্কস পায়, আবার বোনাস দিয়ে কি করবে স্যার? বোনাস দিয়ে আরো ফুল পাবে। অলরাইট, মাফ হয়ে যাবে তো স্যার তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওকে ফাইন, গল্প পড়ে। তাহলে এইটা হচ্ছে আরেক রকমের কোয়েশ্চেন, যে তোমাদের পরীক্ষায় এই কোয়েশ্চেনটাই থাকতে পারে, যে ই দেয়া থাকলো, তারপরে বলা হলো যে জাস্ট ড্র দ্য ভেরিয়েশন অফ সামথিং। সো আমাদের এখানে ই ভার্সেস ডিস্টেন্স, ডিস্টেন্স মানে আর এর রেসপেক্টে ডিস্টেন্স প্লট করতে বলা হয়েছে, which will look like this. সো আজকে লেকচার অতটুকুই, আরেকটু আগাইতে চাইছিলাম বাট সামহাউ পারলাম না। নেভারদালেস আমাদের সময় আছে, আমরা করতে পারবো। বড় হাতের আরটা কি মানে কনস্ট্যান্ট একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকবে, সেই একটা বোঝানো হয়েছে? হ্যাঁ, মানে এখানে যেহেতু ক্যাপিটাল আর হিসেবেই দেয়া ছিল, এটা কনস্ট্যান্ট হিসেবেই তোমাকে ধরতে হবে। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে ফাইন, এবার আসো আমরা একটা দরকারি ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো সো আজকের ক্লাসটা যেহেতু আমরা একটু কমাচ্ছি, কালকের ক্লাসটা তোমাদের একটু বড় হবে, কারণ আমাদের বললাম অলরেডি সেকশন এতে অনেক দূর পর্যন্ত শেষ হয়ে গেছে সামহাউ। তো ওটার প্রিপারেশন একটু রাখবা। তোমাদের যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আই থিঙ্ক তোমরা অলরেডি ব্যাপারটা নিয়ে শুনে ফেলছো, সো অ্যাকচুয়ালি তোমাদের জন্য এটা নতুন কোনো বিষয় হবে না আই গেস। মিড এক্সাম নিয়ে? হ্যাঁ, মিড এক্সাম নিয়ে। তো তোমরা অলরেডি শুনছো, রাইট?